ম্যাথ মানে এক্সটেন্সিভলি দেখিনি আমরা। ওকে, ছোট্ট করে আমরা একটু ম্যাথ দেখছি। সো লেট আস স্টার্ট, লেট মি শেয়ার মাই স্ক্রিন। আমাদের ফাইনালে কোন চ্যাপ্টার পর্যন্ত আছে? হ্যাঁ, এগুলাই বলবো এখন। ওই রেকর্ডিং এর মধ্যেই বলা শুরু করবো। 11 পর্যন্ত চ্যাপ্টার 11। ওকে, লেট আস স্টার্ট দ্য রেকর্ডিং নাও। রেকর্ডিং শুরু হচ্ছে এখন থেকে। আসসালামু আলাইকুম। উই ওয়ার ডিসকাসিং যে আজকে সন্ধ্যা 6টায় বা 5:45 থেকে আমরা একটা এক্সট্রা ক্লাস করব। এই জিনিসটা আর কি এতক্ষণ আমরা ডিসকাস করলাম। ইন আওয়ার লাস্ট ক্লাস উই হ্যাভ স্টাডিড দ্য থেভেনিন অ্যান্ড নর্টনস থিওরেম, এবং আপনারা বললেন যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের আমরা একটা থিওরিটা দেখছি, এক্সটেন্সিভলি আমরা ম্যাথগুলা করিনি। So let me give you a quick recap about the maximum power transfer theorem. So the maximum power transfer theorem says that any load connected to the terminal A and B will draw maximum power. That means লোডের মধ্য দিয়ে যেই কারেন্টটা যাইতেছে আর লোডের অ্যাক্রসে যেই ভোল্টেজ ভি পাওয়া যাবে, এই ভিআরআই এর গুণফল ম্যাক্সিমাম কখন হবে? সো এই ভিআরআই এর গুণফল, দ্যাট মিনস দ্য পাওয়ার উইল বি ম্যাক্সিমাম যখন এই আরএল এর ভ্যালু এই আরটিএইচ এর সমান হবে। আরএল এন্ড আরটিএইচ আর যখন ইকুয়াল, তখন উই উইল হ্যাভ দ্য পাওয়ার ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম পাওয়ার উইল বি ডেলিভার্ড টু দ্য লোড। সো ম্যাক্সিমাম পাওয়ারটা কত, সেই ম্যাক্সিমাম পাওয়ারের ফর্মুলাটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। ম্যাক্সিমাম পাওয়ারের ফর্মুলাটা হচ্ছে P max VTH square divided by 4 RTH, which is basically V square by R formula, but নিচে একটা 4 চলে আসছে। সো দিস ইজ দ্য থিং অ্যাবাউট ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। আমরা এটার কোনো ডিরাইভেশন এক্সামে দিব না, বাট লাস্ট ক্লাসে আমরা ডিরাইভেশনটা দেখছি যে কিভাবে এইটা ডিরাইভ করা হয়েছে। ইট অলসো মিনস দ্যাট যদি একটা লোডের অ্যাক্রসে আপনি পাওয়ার মেজার করতে থাকেন, তারপরে লোডটাকে ভ্যারি করতে থাকেন 1 ওহম, 2 ওহম, 3 ওহম, এভাবে করতে ভ্যারি করতে 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 একটা সময় গিয়ে দেখা যাবে যে, কিছু বললেন না? আচ্ছা, একটা সময় গিয়ে দেখা যাবে যে কোনো একটা জায়গায় পাওয়ারটা ম্যাক্সিমাম হচ্ছে। তো দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য পাওয়ার বিকামস ম্যাক্সিমাম, দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট উইল গিভ ইউ আরটিএইচ অ্যান্ড পি ম্যাক্স। সো কোঅর্ডিনেট বলতে স্থানাঙ্ক, দ্যাট মিনস এটার এক্স ভ্যালু উইল গিভ ইউ দ্য আরটিএইচ অ্যান্ড দ্য ওয়াই ভ্যালু উইল গিভ ইউ দ্য ভ্যালু অফ পি ম্যাক্স। সো দিস ইজ ইউর এক্সপেরিমেন্ট নাম্বার 7, which is being done by P Spice. I don't know আপনারা এত দূর করছেন কিনা। সো আমি যেই সেকশনে ল্যাব নিচ্ছি ওই সেকশনে এই পর্যন্তই আসলে শেষ করে দিতে হবে। এসি সার্কিটের যেই ল্যাবগুলো, সেগুলো এই সেমিস্টারে আমরা আর করতে পারবো না। তবে একটা ওপেন অফার সবার জন্যই থাকতেছে যে আপনারা আমার সেকশনে থাকেন বা না থাকেন, আফটার দিস political situation is over, অথবা if you have a free time after the semester is over, সেমিস্টার শেষ হওয়ার পর, আমি সাধারণত একটা নন ক্রেডিট ল্যাব নেই। করোনার পরও আমি নিছি এটা। ঠিক 2 বছরে যারা অনলাইনে করছে তারা কিন্তু এই যে ভোল্ট মিটার, অ্যামিটার, এই জিনিসগুলো হাতে কলমে না ধরেই কিন্তু সার্কিট কোর্স পাস হয়ে গেছে করোনার সময়। তো তাদের তো একটা ইঞ্জিনিয়ার, তারা নিজেকে বলতে গেলে তাদের স্কিল সেটে তো একটা গ্যাপ থেকে গেল যে তারা এই মিটার গুলা কেমনে ধরতে হয় পারেই না। কিংবা যারা ইমিডিয়েটলি রাইট আফটার করোনার ঠিক লাস্ট মোমেন্টে সিএসি 209 করছে, এরপরে অফলাইনে গিয়ে সিএসি 251 শুরু করছে ইলেকট্রনিক্স, তখন গিয়ে একটা গ্যাপ দেখা যাচ্ছে। সো এই জিনিসগুলো কভার আপ করার জন্য আপনাদেরও এরকম একটা গ্যাপ থাকবে। এসি সার্কিট বা অসিলোস্কোপ যেই জিনিসটা, সেটা দ্যাট মিনস এক্সপেরিমেন্ট 8 এর একটা ডিভাইস চালানো শেখানো হয় আপনাদের, এটা আপনাদের গ্যাপ থেকে যাবে। সো এই জিনিসটাই করার জন্য আমরা চেষ্টা করব এক্সাম শেষ করার পরপরই একটা নন ক্রেডিট ল্যাব করার জন্য, নেয়ার জন্য। ওইটা আপনার অপশনাল, ইচ্ছা হলে আসবেন, ইচ্ছা হলে আসবেন না, নো প্রবলেম, কোনো প্রেশার নেই। বাট 8 এবং 9 এর মধ্যে যেই স্কিল গুলো আপনি মিস করে যাচ্ছেন, ইফ ইউ আর ইন্টারেস্টেড টু লার্ন দোজ থিংস, অফকোর্স ফ্রি অফ কস্ট, আইসা একদিন শিখে যান, আমরা আগে থেকে জানাই দিব। ওকে, আর একটা কোশ্চেন ছিল। জি প্লিজ। স্যার, আজকে কি আমাদের কোনো এক্সট্রা ক্লাস হবে 6টার সময়? 5:45, 5:45, জি সেটাই এতক্ষণ স্যার, বলতেছি। স্যার আমার তো একটু নেটে প্রবলেম ছিল, আমি ছিলাম না স্যার। আমার 4:50 থেকে 6:50 পর্যন্ত একটা ল্যাব আছে। আচ্ছা, আমরা এই ব্যাপারগুলো অলরেডি ডিসকাস করছি যে এখন মেজরিটির একটা ব্যাপার দেখতেছি আমরা, আপনি সহ 4 জন হইলেন।
এনাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে ইফ পসিবল রেকর্ডিং থেকে ক্যাচ আপ করা, আর তা না হলে আপনি আমার সাথে ফ্রি টাইমে যোগাযোগ করেন, আমি আপনাদের 4 জনকে নিয়ে প্রয়োজনে একই ক্লাস আবার রিপিট করব, নো প্রবলেম। বাট জি স্যার। মেজরিটির কাভারটা হয়ে যাক, কারণ সিলেবাস এখন শেষ যদি আমরা একটু কাভার আপ না করে রাখি, শিডিউল অনুযায়ী আগেতে গেলে দেখা যাবে যে লাস্ট ক্লাসে যা পড়াইছি তার একদিন পরেই ওই টপিকের উপরই আমি এক্সামে প্রশ্ন দিছি ধরেন বিশাল মার্কের, তখন আপনি কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। দ্যাটস আমি একটু আগে থেকেই কাভার আপ করে রাখতেছি। আর এই জিনিসগুলো এখন অ্যাজ ইফ সবার জন্য এটা এখন বলতেছি, অ্যাজ ইফ আপনারা চেষ্টা করেন এই 1.5 ঘন্টার মধ্যেই যাতে পুরো টপিকগুলো হয়ে যায়, আপনাকে ক্লাস শেষে জাস্ট একবার এই জিনিসটা দেখলেই যেন হয়, আবার পুরো জিনিসটা প্র্যাকটিসিং এর জন্য যেন না হয়। সো ক্লাসের এই 1.5 ঘন্টা টাইমটা বোঝা এবং প্র্যাকটিস দুইটাই যাতে আমরা করতে পারি। ইউ আন্ডারস্ট্যান্ড আমি কি বলতে যাচ্ছি? এনিওয়ে, সো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম আমরা লাস্ট ক্লাসে যা যা করছি সেগুলো একটু রিক্যাপ করলাম। সো উই ওয়্যার ডিসকাসিং দ্যাট এমন একটা লোড ভ্যারি করে দেখবো যে কখন সেটার পাওয়ার ম্যাক্সিমাম হচ্ছে, যখন পাওয়ার ম্যাক্সিমাম হচ্ছে ওইটাই আরটিএইচ, এবং যেই বিন্দুতে ম্যাক্সিমাম হচ্ছে সেই কোঅর্ডিনেট থেকে আরটিএইচ, এবং ওয়াই ভ্যালু থেকে আমরা উইল হ্যাভ দ্য পি ম্যাক্স। নাও আমাদের তাইলে বোঝা গেল যে ম্যাক্সিমাম পাওয়ার ক্যালকুলেশন করার জন্য আপনাকে থেভেনিন ইকুইভ্যালেন্টের কম্পোনেন্টগুলা, দ্যাট মিনস ভিটিএইচ এন্ড আরটিএইচ বোথ আর বিং রিকোয়ার্ড। সো উইথ অল দিস থিংস লেটস ডু এক্সাম্পল 4.13। আমরা দেখি এই ম্যাথগুলা কিভাবে আসে। আমরা মনে হয় এই ম্যাথটা করি নাই লাস্ট ক্লাসে, করছি কি? প্রবাবলি না। সো আমরা প্রশ্নটা একটু খেয়াল করি, আগে দেখি প্রশ্নটা কি বলছে। দেখেন প্রশ্নটা দিয়ে বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ আরএল যেটার জন্য ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে। ওকে, সো এই সার্কিটের মধ্যে প্রশ্ন হচ্ছে আরএল এর ভ্যালু কত হইলে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে। দ্য আনসার ইজ আরএল এর ভ্যালু আরটিএইচ এর সমান হইলে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে। ওকে, ইফ উই হ্যাভ দ্য ম্যাক্সিমাম পাওয়ার, না দ্য কোয়েশ্চেন ইজ what is that maximum power, how much will be that maximum power. So we have seen the formula of maximum power, it will be VTH square divided by 4 RTH. So we need RTH and VTH both. So দিন শেষে ঘুরে ফিরে একটা VTH আর RTH বের করার অঙ্ক হলো, দ্যাট মিন্স এটা একটা থেভেনিনের অঙ্ক। এখানে থেভেনিন করতেই হবে চাক বা না চাক, যেহেতু ম্যাক্সিমাম পাওয়ার চাইছে, সো ইউ নিড বোথ VTH and RTH. Afterwards ওই ফর্মুলায় বসাই দিই, you will have the value of P max. So let's see আরটিএইচ বের করার জন্য ওরা যেভাবে করছে। আমরা লেট মি টেক দিস সার্কিট, এবং প্রথম কাজ কি, লোডটা খুলে ডিসকানেক্ট করতে হবে ভিটিএইচ বের করার জন্য, যেহেতু আমাদের সার্কিটটা এখন টু টার্মিনাল হয় নাই। সো আমরা লোডটাকে খুলে ডিসকানেক্ট করি। তো আপাতত খুলে ডিসকানেক্ট করা মানে খুলে ফালাই দিই, বাদ। এরপরে ইন্ডিপেন্ডেন্ট সোর্স যেগুলা থাকে সেগুলাকে আমাকে অফ করে দিতে হবে। ইন্ডিপেন্ডেন্ট সোর্স অফ করা মানে ভোল্টেজ সোর্স শর্ট সার্কিট করা। এক্সামে অনেকেই এটা ভুল করে, এক্সামে ভোল্টেজ সোর্স ওপেন সার্কিট করে, কারেন্ট সোর্স শর্ট সার্কিট করে, এটা করা যাবে না। কিন্তু কারেন্ট সোর্স শুড বি ওপেন সার্কিট, voltage source should be short circuit. So আমরা এটাকে রিপ্লেস করে দিলাম, and now we have to check whether do we have any dependent source in this circuit. So আমাদের কিন্তু কোনো ডিপেন্ডেন্ট সোর্স দেখা যাচ্ছে না। সো নাও এট দিস মোমেন্ট এ এবং বি টার্মিনাল থেকে যদি আমরা তাকাই, এদিক থেকে যদি আমরা তাকায়া যদি বলি যে হোয়াট উইল বি দ্য আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যত হবে, আর দ্যাট উইল বি ইয়োর আরটিএইচ। সো এদিক থেকে তাকায় যদি আমরা দেখি আর ইকুইভ্যালেন্ট কত, দ্যাট আর ইকুইভ্যালেন্ট উইল বি ইয়োর RTH. So R equivalent will be your RTH. So how much is the R equivalent? দেখাই আমরা বলে দিতে পারতেছি without doing much calculation. We are saying that RTH will be 12 parallel how much? 6 12 parallel 6, তার সাথে আরো কিছু আছে yes as if plus plus 3 3 plus 5 plus 2 হ্যাঁ plus 3 plus 2 বা plus 5। ওকে, এটা যারা বোঝেন নাই তাদের খবর আছে, প্র্যাকটিস করতে হবে। এখন আমরা আর ব্যাখ্যা করব না কেন এটা আসতেছে, টাইম ইজ আপ। এনিওয়ে আরটিএইচ হচ্ছে হয়ে গেল, এটা করে আমরা এক্সাম্পলের অঙ্ক উই সি দ্যাট দ্য আনসার উইল বি 9 ওহম। দ্য আনসার উইল বি 9 ওহম। আমরা দেখতেছি যে তাহলে আর এল এর ভ্যালু যখন 9 ওহম হবে তখন উই উইল গেট দ্য ম্যাক্সিমাম পাওয়ার। আর এল এর ভ্যালু 9 ওহম হলে আমরা ম্যাক্সিমাম পাওয়ার পাবো, বিকজ আরটিএইচ ইজ 9 ওহম। ওকে, আফটার দ্যাট আওয়ার জব ইজ টু ফাইন্ড ভিটিএইচ। ভিটিএইচ কিভাবে বের করা যায়, আমাদের বইতে মেশ অ্যানালাইসিস দিয়ে করছে। আমি এই জিনিসটা একটু আপনাদেরকে করে দেখাইতে চাই, ওই সেকশনের রেকর্ডিং এ এই জিনিসটা আছে, আমি আপনাদেরকে আলাদাভাবে করে দেখাতে চাচ্ছি বিকজ দিস ইজ কোয়াইট ইম্পর্টেন্ট ফর ইউ। সো লেটস টেক দ্য সার্কিট এগেইন।
So we are taking the circuit again and trying to find the value of VTH now. যেহেতু আমাকে ম্যাক্সিমাম পাওয়ার বের করতে হলে VTH স্কয়ার ডিভাইডেড বাই 4 RTH লাগবে। So how can you calculate VTH? VTH বের করার জন্য রাস্তাটা কি কি মনে হয় আপনাকে? এখন নোড মেশ কিছু তো বলে দিবে না, আপনাকে নিজে ফিগার আউট করতে হবে কি ইউজ করলে ভালো হয়। স্যার নোডাল। নোডাল ইউজ করলে ভালো হয়, আমিও পার্সোনালি নোডাল প্রেফার করি বেশি। সো লেটস সি, আমাদের বইতে মেশ দিয়ে করা আছে, মেশেরটা আমরা পরে দেখি, আমরা নোডাল দিয়ে করি। যদি কেউ মেশ দিয়ে করতে চান ইউ ক্যান অলওয়েজ গো ব্যাক টু দ্য বুক, এবং এখানে মেশ দিয়ে কিভাবে করতে হবে বলা আছে। আচ্ছা, লেট মি স্টার্ট উইথ দিস থিং। কিভাবে ভিটিএইচ বের করবেন? ভিটিএইচ বের করার জন্য ইফ ইউ প্ল্যান টু গো উইথ নোডাল অ্যানালাইসিস, তাহলে আমাদের নিচে গ্রাউন্ড ধরে নিতে হবে এবং টার্মিনাল দুইটা এ এবং বি, এদের দুইটা ভোল্টেজ অ্যাজিউম করে নিতে হবে। সো বাই সেটিং গ্রাউন্ড অ্যাট দ্য বটম we see that VB will be 0 volt. VB will be 0 volt. Then VA becomes VTH because VTH is VA minus VB. Excuse me, আপনার মাইকটা অফ করে কথা বলেন, whoever you are. তানভীর রহমান। হ্যালো, আচ্ছা যেটা বলতেছিলাম আমরা, তাইলে VB is equals to VTH. কেন VA minus VB is equals to VTH since VB is 0. So that's why VA will be equals to VTH. Okay, fine. এবং আমরা প্রিভিয়াসলি আরো দেখছিলাম যে এই ধরনের রেজিস্টর যদি থাকে সেই ক্ষেত্রে VTH বের করার সময় এটাকে শর্ট সার্কিট ধরতে হয় বিকজ দ্য কারেন্ট দের ইজ নো কারেন্ট, এবং যেহেতু কারেন্ট নাই তাহলে এখানে ভোল্টেজ ইজ 0। সো যেহেতু ভোল্টেজ 0 শর্ট সার্কিট হইলে হয়, দ্যাট মিনস আমরা বলতেছি যে এই 2 ওহম রেজিস্টরটা থাকা সত্ত্বেও এটা আসলে শর্ট সার্কিটের মতো বিহেভ করবে সিন্স দেয়ার ইজ নো ভোল্টেজ সোর্স। ইন আদার ওয়ার্ডস দিস 2 ohm resistor is a floating resistor যেটা এক মাথা কানেক্টেড আছে আরেক মাথা কানেক্টেড নাই, দ্যাটস ওয়াই এই ফ্লোটিং রেজিস্টরের খুব একটা বেল নাই, যার কারণে উই রাইট ইট লাইক দিস, আমরা এটাকে শর্ট সার্কিট করে দিই। সো ইন অর্ডার টু ডু নোডাল অ্যানালাইসিস আমরা সিম্পলি নোডগুলাকে আইডেন্টিফাই করি, নন রেফারেন্স নোডগুলা, এবং উইদাউট ডুইং মাচ ক্যালকুলেশন উই সি দ্যাট দ্য ভোল্টেজ অফ দ্য লেফট নোড, দুই পাশে যে এইখানে যে নোডটা আছে সেই নোডের ভোল্টেজ কত? 12 ভোল্ট। উইদাউট ডুইং এনি ক্যালকুলেশন আমরা জাস্ট 12 ভোল্ট লিখে দিলাম। আচ্ছা, আর তাইলে বাদ বাকি নোড যেগুলো থাকবে সেই নোডগুলোর ভোল্টেজ অ্যাজিউম করে ফেলি, সিন্স দিস ইজ এ শর্ট সার্কিট। আমরা বলি এই নোডের ভোল্টেজ হচ্ছে VA, আর অন্য যেই নোডটা আছে এই নোডের ভোল্টেজ বলে দিই VX। বাট এই নোডের নামটা কিন্তু A না। ইউ রিমেম্বার, ইউ সি দ্যাট A ওয়াজ দিস নোড, এ হচ্ছে এই পাশের নোডটা, বাট রাইট নাও আমরা VA অন্য একটা নোডে কিন্তু VA বলতেছি। we have to name it differently, we call it node number Y, but Y তম নোড হইলেও এটার আসলে ভোল্টেজের ভ্যালু হচ্ছে VA, হয়তো কিছু যায় আসে না। সো দিস ইজ Y, and এই পাশের নোড যেটা আছে দ্যাট ইজ নোড X। সো নোড X and নোড Y আর বিং মার্কড। সো নোড X এর ভোল্টেজ VX এবং নোড Y এর ভোল্টেজ হচ্ছে VA। কেন আমরা বলছি নোড Y এর ভোল্টেজ VA? বিকজ এ তম নোডের ভোল্টেজের থেকে Y তম নোড পর্যন্ত একটা ফ্লোটিং রেজিস্টর আছে, দ্যাটস ওয়াই। সো ইট বিকেম এ সিম্পল প্রবলেম অফ nodal analysis. So I think we are capable of solving this problem. How can we do that? Nodal analysis apply করার জন্য আমাদেরকে কারেন্টের ডিরেকশন অ্যাজিউম করে নিতে হবে। So let's draw the direction of the currents. স্যার তাহলে তো স্যার VX, VA, VY আর স্যার VTH তিনটা স্যার সেম একই, হ্যাঁ, বাট আমরা VY আলাদা একটা নাম দিতে পারতাম, কি দরকার? আমরা VY টা লিখতে চাচ্ছিলাম না, আরো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার দরকারটা কি? ওনাকে Y তম নোডের ভোল্টেজ ইজ VA, শেষ, কিছু যায় নাই তো। কিন্তু আমরা বলতে পারবো না যে এইটাই আমাদের Y তম নোডটা আসলে আমাদের A তম নোড, এটা বলতে পারবো না বিকজ A ইজ অ্যানাদার নোড। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, সো আফটারওয়ার্ডস আমরা তাহলে KCL অ্যাপ্লাই করার জন্য এরোগুলো দিয়ে দিলাম। সো নাও উই রাইট ডাউন দ্য KCL ইকুয়েশন। সো অ্যাপ্লাইং KCL অ্যাট নোড X তম নোডে কারেন্ট ঢুকতেছে কত, বের হচ্ছে কত? সো X তম নোডে কারেন্ট ঢুকতেছে ইজ 12 মাইনাস VX ডিভাইডেড বাই হবে 6, এটা ঢুকতেছে, আর বের বের হইতেছে হইলো কত? VX divided by 12. VX by 12, then VX minus VA divided by 3. VX minus VA divided by 3. Very good. VX minus VA divided by 3.
ওকে, সো তাইলে আমরা মোটামুটি দুইটা পেয়ে গেছি আমাদের যা যা লাগবে। টার্মিনাল কয়টা ব্রাঞ্চ কানেক্টেড আছে? তিনটা। তাহলে আমরা ইকুয়েশনের তিনটা টার্ম পাইছি। দ্যাট মিন্স আওয়ার ইকুয়েশন ইজ কমপ্লিট। সো this part is equals to on the right hand side that part. So after this we have two unknowns and আমাদেরকে ইকুয়েশন কয়টা পাইছি? একটা। এখন কথা, আপনারা এখানে একটু শর্টকাটে কথাটা লিখতে পারেন। কি অ্যাপ্লাই করছেন, কোথায় অ্যাপ্লাই করছেন? আমি ওই অ্যাপ্লাইং কেসিএল এট নোড এক্স কথাগুলোকে একটু কমায় লিখলাম যে কেসিএল এট নোড এক্স। আচ্ছা, তাহলে কেসিএল এট নোড ওয়াই, এটা করে আরেকটা পাওয়া যাবে ইকুয়েশন। সো লেটস অ্যাপ্লাই কেসিএল এট নোড ওয়াই। অ্যাপ্লাইং কেসিএল এট নোড ওয়াই আমরা দেখতেছি কত হয়। কেসিএল লাগে না, মুখেই বলা যায়। Vx minus Va divided by 3 ইজ ইকুয়ালস টু, plus 2 আছে Vx minus Va এর সাথে। হ্যাঁ, Vx minus Va divided by is equals to কত? প্লাস 2 না মাইনাস? দুইটা এন্টারিং। Yes sir, 2. প্লাস 2 is equals to 0. Yes sir. Okay, so plus 2 is equals to 0. So now we have actually two unknowns and two equations. আরো সহজভাবে করতে গেলে this is minus 2. So one unknown and one equation আসলে এই দুই আননোন দুই ইকুয়েশন সলভ করেন বলে এখনই ম্যাট্রিক্সে চলে যায় না, একটু অ্যানালিটিক্যালি মাথা খাটায়েন আর কি। So you see that Vx minus Va divided by 3 is equals to minus 2. You just place it, you just plug this value into the very first equation and you will get the value of Vx. But our job is to calculate the Vx or not. Vx বের করা কি আমাদের কাজ? Va বের করতে হবে। But so once we get the value of Vx, we can have the value of Va. And Va is the VTH. So I think করতে পারবেন এটা, অঙ্ক ক্যালকুলেশনের কোনো দরকার আছে বলে মনে হয় না আমার। So it's time to calculate Pmax. So let us take the value of let's take the formula of Pmax and তারা কিভাবে করছে। সো অঙ্ক করে তারা পাইছে হচ্ছে Pmax VTH এর ভ্যালু হচ্ছে 22 ভোল্ট। সো Pmax is being calculated like this. So VTH square divided by 4 RTH বা RL, যেটাই দেন RTH আর RL তো সমান ম্যাক্সিমাম পাওয়ারের জন্য। সো 22 স্কয়ার ডিভাইডেড বাই 4 ইনটু 9, যা আসে তাই আনসার। আই হোপ আপনারা পারবেন এটা। নাও লেটস সি দ্য সেম প্রবলেম উইথ মেশ অ্যানালাইসিস। আমরা যদি এই অঙ্কটাই কেউ যদি বলে স্যার আমরা নোট দিয়ে করতে ভালো লাগে না, মেশ দিয়ে করতে চাই, লেটস সি মেশ দিয়ে এটা কিভাবে করা যায়। আমাদের বইতে মেশ দিয়ে করা আছে। মেশ দিয়ে করতে চাইলে আপনাকে কিছু এক্সট্রা অ্যাজাম্পশন করতে হবে। দ্যাটস ওয়াই এটা একটু দেখানোটা দরকার আছে বলে আমার বিশ্বাস। Anyway, let's copy the circuit again and this time we will do it with mesh analysis. আরো ডিটেইল, এটাও খুব বেশি আমি ডিটেইলে যাব না। আরো ডিটেইলে চাইলে লাস্ট গতকালকে ওই সেকশনের হওয়া ভিডিওটা দেখেন, যেখানে এইখানে মেশ অ্যানালাইসিস দিয়ে কিভাবে করতে হবে খুব সামান্যই বলা হয়েছে আর কি। সো আপনি মেশ অ্যানালাইসিস দিয়ে যেটা বের করতে চাচ্ছেন, ইমাজিন যে আপনার মেশ অ্যানালাইসিস করলে আপনি পাবেনটা কি আর আপনার লাগবেটা কি। আপনার লাগবে হচ্ছে এই VA মাইনাস VB। এটা নোট দিয়ে করেন আর মেশ দিয়ে করেন, যেভাবেই করেন, VA minus VB and this VTH will be VA minus VB. You need the value of VTH. এখন এটার সাথে কোনো প্যারালাল রেজিস্টর যদি থাকে তাহলে ওইটার অ্যাক্রসে ভোল্টেজ হয়তো ওই মেশ কারেন্ট ইনটু ওইটা IR দিয়ে বের করা যাইতো, কিন্তু মেশ স্যার অ্যানালাইসিস Va minus Vb হবে না স্যার? হ্যাঁ VA minus VB, সরি VA minus VB। আচ্ছা, এখন যদি এখানে ওই ধরনের কোনো রেজিস্টার থাকতো তাহলে আমরা V equals to IR দিয়ে মেশ অ্যানালাইসিসের কারেন্টকে ভোল্টেজে কনভার্ট করে ফেলতে পারতাম। বাট আমরা এখন যদি মেশ অ্যানালাইসিস করতে যাই, উই উইল সি দ্যাট একটা মেশ, দুইটা মেশ, তিনটা মেশ, এটা তো আসলে নাই। আমরা কিভাবে এটা করব? করার তো অপশন নাই। এটা তো 3 মেশ হয় না, 2 মেশ হয় মাত্র। সো এই প্রবলেমটা কেমনে সলভ করবেন? মেশ অ্যানালাইসিস করে আপনি পাইলেন এটা I1 এন্ড দিস ওয়ান ইজ I2। তারপর I1 I2 থেকে VTH কেমনে আসবেন? আপনি তো এই পাশে যেতেই পারতেছেন না। সো দ্যাট ইজ ওয়াই এখানে একটা অ্যাজাম্পশন কল্পনা করে নিতে হবে। আবারও ওই যে মাঝে মাঝে আমরা প্রথম দিকের ক্লাসগুলোতে বলতাম না যে ইন্টারনাল অ্যারো কল্পনা করে নিবেন, প্লাস আর মাইনাস, আমরা কিন্তু এটা আঁকবো না পরীক্ষার সময়, এটা এই অ্যারোটা ড্র করা যাবে না বলছিলাম, মনে পড়ে? Yes sir. হ্যাঁ, ওইরকম জি, একটা জিনিস আবার আসছে এখন।
সেই জিনিসটা হচ্ছে যে যেখানে লুপ নাই, আমরা জানি কেভিএল অ্যাপ্লাই করতে হয় লুপে, বাট যেখানে লুপ নাই সেখানেও কেভিএল অ্যাপ্লাই করা যায় ফোর্সফুলি। যেমন ভিএ মাইনাস ভিবি, এখানে এইটুকু খোলা ওপেন, দ্যাটস ওয়াই উই ক্যানট টেক এনি লুপ ওভার হিয়ার। সো আমরা কি করব, আমরা অ্যাজ ইফ আমাকে কি ক্যালকুলেট করতে বলছে, ভিটিএইচ উইচ ইজ ভিএ মাইনাস ভিবি। সো আপনি ল্যাবের জন্য যদি একটা ভোল্ট মিটার এখানে নিয়ে আসতেন, সেই ভোল্ট মিটারের পজিটিভ টার্মিনালটা আপনি যদি ভিএ তে কানেক্ট করতেন এবং নেগেটিভ টার্মিনালটা যদি আপনি ভিবি তে কানেক্ট করতেন, তাহলে ভোল্ট মিটার কি শো করতো, তার প্লাস সাইডের ভোল্টেজ মাইনাস তার মাইনাস সাইডের ভোল্টেজ, তাই নয় কি? ভিএ মাইনাস ভিবি শো করতো না ভোল্ট মিটারটা তখন? তাইলে ভোল্ট মিটারের যে রিডিংটা, উই ক্যান কল ইট ভোল্ট মিটারের রিডিং উড হ্যাভ বিন দ্য ভিটিএইচ, তাই নয় কি? অফকোর্স। আচ্ছা, এখন আমরা এই জায়গায় একটা কল্পনা করবো যে ভাই এটা ভোল্ট মিটার না, এটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স। কল্পনা, এগুলো সবই কল্পনা, মাথার ভিতরে এই জিনিসগুলো কল্পনা করতে হবে। সো দিস ইজ ভিটিএইচ। ওকে, এখন আপনি মেশ অ্যানালাইসিস করতে পারবেন না 3 আননোন 3 ইকুয়েশনের? Yes, sir. ওকে, সো লেটস ড্র দ্য সেমি সার্কেল। আমাদের বইতে এইভাবেই করছে এটা, I1, দিস ইজ I2 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ I3। আগেরটাই কিন্তু I3 হইতো না, ফোর্সফুলি দেখেন আমরা কিন্তু হাওয়ার উপর ভুয়া একটা লুপ বানাই নিলাম লাস্টেরটায়, কিছু নাই, তারপর বললাম হ্যাঁ মনে করি তাও আছে। ঠিক আছে ভাই, আছে, কি আর করা নাই, তারপরে আমরা ফোর্সফুলি বানাই নিলাম। সো I1, I2 and I3. So imagine we have the I3, বাট I3 এর ভ্যালুটা আসলে কত? ইন রিয়েলিটি কি তারগুলো আছে? বাস্তবে কি তারগুলোর অস্তিত্ব আছে, নাকি এগুলো কল্পনা করে নিছি আমরা? কল্পনা করা স্যার। এগুলো কাল্পনিক, অবাস্তব, অলিক, আকাশ কুসুম, আষাঢ়ে গল্প সব। তাইলে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ I3 ইন রিয়েলিটি? VA minus মানে 0 জিরো। I3 ইজ অ্যাকচুয়ালি জিরো। তাইলে এই VA মাইনাস VB যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা আমরা বলতেছি VTH। এই VTH কে আমরা বলি ইটস দ্য ওপেন সার্কিট ভোল্টেজ। আসলে তো সার্কিট নাই, এখানে তো কোনো কিছু নাই। এই দিস VTH ইজ কল্ড দ্য ওপেন সার্কিট ভোল্টেজ। দ্যাট মিন্স এই খোলা জায়গায় ভোল্টমিটার ধইরা যেই ভোল্টেজটা পাওয়া যাবে, দ্যাট ইজ VTH। ক্লিয়ার? ওপেন সার্কিট ভোল্টেজ। নাও এখন আপনি নরমালি মেশ অ্যানালাইসিসের অঙ্ক করেন, যেখানে I3 এর ভ্যালু হচ্ছে 0, বাট 3 আননোন 3 ইকুয়েশনের জন্য I1 একটা আননোন, I2 is another unknown, but instead of I3 you will have VTH as the third unknown. এইভাবে এখন মেশ অ্যানালাইসিসের অঙ্কটা নরমালি করে যাবেন, দেখবেন যে আপনার ইকুয়েশনের মধ্যে 3 নাম্বার আননোনটা I3 না হয়ে VTH 3 নাম্বার আননোন হইছে। নাও 3 আননোন 3 ইকুয়েশন সলভ করে ইউ উইল গেট দ্য ভ্যালু অফ VTH। কিভাবে করবেন, ইটস আপ টু ইউ। মেশ, সুপার মেশ আসবে এন্ড সো অন। সো ফার্স্ট মেশে কেভিএল অ্যাপ্লাই করলে কেভিএল ইকুয়েশনগুলো কি হবে, কেউ কি বলতে পারবেন? প্রথম মেশের কেভিএল ইকুয়েশন, ফার্স্ট মেশের কেভিএল ইকুয়েশন 12 plus 12 minus 6I1 minus 6 into I1 minus minus 12 into I1 minus I2. 12 into, very good, I1 minus I2 is equals to 0. সো এটা আমরা কই থেকে পাইলাম, কিভাবে পাইলাম? কেভিএল মেশ 1 কি অ্যাপ্লাই করছেন, কোথায় অ্যাপ্লাই করছেন? কেভিএল অ্যাপ্লাই করছি মেশ 1 এ। ঠিক আছে, আচ্ছা। সো নাও টাইম ফর E2, কি বলে, সুপার মেশের ইকুয়েশনটা। এটা এক জায়গায় লেখা ফালায় রাখলাম। সো সুপার মেশের ইকুয়েশনে আমরা দেখব যে এই জায়গাটায় সুপার মেশ আসে, কারেন্ট সোর্স। সো সুপার মেশে KVL and KCL both must be used. সো আমরা উপরের নোডের ওয়াই নাকি এক্স এগুলা নিয়ে ঘাপলা আছে, স্টিল আমরা যেহেতু রিয়েলিটিতে কেভিএল অ্যাপ্লাই না করেই বা কেসিএল অ্যাপ্লাই না করে এই ইকুয়েশনটা পাবো, দ্যাটস ওয়াই আমরা এই নোডের নাম দিয়ে দিই, লেটস কল ইট নোড এক্স। আগে না, নোড ওয়াই নাম দিছিলাম, আগে নোড ওয়াই থাকুক, লেটস কল ইট নোড ওয়াই। ওয়াই তম নোডে কেসিএল অ্যাপ্লাই করে পাই ইন রিয়েলিটি কত মাইনাস কত ইকুয়ালস টু কত, কেসিএল অ্যাপ্লাই করে। KCL at node y, I3 minus I2 is equal to 2. I3 minus I2 is equals to 2. Okay, so in your next line we can see that I3 is equals to 0. Okay, সেটা পরের লাইনে লিখে দিয়েন যে I3 এর ভ্যালুটা হচ্ছে আসলে 0।
ক্লিয়ার? তাহলে i2 equals to -2 কোয়াইট ইজিলি বের করে ফেলা যাচ্ছে। নাও KCL হয়ে গেছে, এবার KVL, অ্যাপ্লাইং KVL at the super mesh। KVL at super mesh। সুপার মেশে KVL অ্যাপ্লাই করে আসতেছে কত? -12 multiplied by i2 minus i1, then -3 into i2, then আর কি -2 into I3 i3 minus VTH, তাই না? minus VTH is equals to 0। ভিটিএইচটা মাইনাস হয় কি হয়েছে কেন? কারো কি বুঝতে সমস্যা হয়েছে? এই পার্টটা কেন লিখলাম? দিস ইজ মাইনাস ভিটিএইচ ইজ ইকুয়ালস টু 0। I3 ডিরেকশনের উল্টা দিকে। না না না, i3, হ্যাঁ হ্যাঁ, মানে ক্লকওয়াইজ দিকে যাচ্ছি, যে আগে প্লাস পড়ছে, দ্যাটস ওয়াই। আর এই দিস 2 ইনটু i3, এই পার্টটা কত আসবে? 2 ইনটু i3 0 0 স্যার। 0, i3 is 0, right? So right now we have some equation and some unknown, কয়টা ভুলে গেছি। এটা তো i2 ইকুয়েশন হিসেবে গণায় ধরতেছি না। এক unknown, 2 ইকুয়েশন নাকি 3 ইকুয়েশন, 2 unknown 2 ইকুয়েশন, i1 i2 and VTH, 3 unknown 3 ইকুয়েশনই হওয়ার কথা। i1 i2 and VTH, 3 unknown 3 ইকুয়েশন। সো আশা করি পারবেন আপনারা। এখান থেকে ভিটিএইচ বের হবে, এখান থেকে ভিটিএইচ বের হওয়ার পর, আর আরটিএইচ তো আমরা এর আগেই বের করছি, 9 না কত জানি আসছিল। সো ভিটিএইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 আরটিএইচ, ইট উইল গিভ ইউ দ্য ভ্যালু অফ, কই জানি হারাই গেল, ইট উইল গিভ ইউ দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম পাওয়ার। বোঝা গেল কি? আমার কাছে এই নিয়মের চাইতে আগের নিয়মটা ইজি মনে হয়েছে বেশি, আমি এটা প্রেফার করি। এখন আমাদের বইতে যেহেতু মেশ দিয়ে করছে এটা, তাই আমরা মেশ দিয়ে দেখাইলাম যে মেশ দিয়ে করতে গেলেও আসলে কিন্তু এই সিমিলার ঘাপলা হয়। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট এইখানে ওরা এই ওপেন সার্কিট ভোল্টেজ ভিটিএইচ কেমনে লিখলো? আপনি খাতায় লেখার সময় আপনি কি করবেন? প্রয়োজনে পেন্সিল টেন্সিল অন্য কিছু দিয়ে এখানে একটা গোল্লা কল্পনা করেন যে এটা একটা ভোল্টেজ সোর্স। তাইলে আপনি এই যে সুপার মেশে এই দিক দিয়ে আসার সময় আগে প্লাস এন্ড আদার সোন হাবি জাবি দেখতে পারতেছেন। ঠিক আছে কি? প্রশ্ন কোনো? Okay, practice problem 4.13. This problem has been given several times in the previous exams. So let us take this math and try to solve it. আমরা এটারে নিয়ে একটু সলভ করার চেষ্টা করি। সো এই ম্যাথটার মধ্যে দেখা যাচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স আছে। ডিপেন্ডেন্ট সোর্স থাকার কারণে আমাদের আরটিএইচ বা আরএল বের করা একটু ঘাপলা হবে। আচ্ছা, সো এইখানে প্রেফার্ড অ্যাপ্রোচ হচ্ছে মেশ অ্যানালাইসিস ইনস্টেড অফ নোডাল অ্যানালাইসিস। কেন? আপনি কেউ কি আগে থেকে বুঝতে পারতেছেন কিনা কেন? নাম্বার অফ নোড কয়টা? নাম্বার অফ মেশ কয়টা? সো নাম্বার অফ নোড একটা। একটা স্যার। নাম্বার অফ নোড একটা। স্যার 9 ভোল্ট, ওইটা তো আমাদের জানাই আছে। নাম্বার অফ নোড কি একটা? এই যে এখানে একটা নোড আছে না? ও স্যার, হ্যাঁ সরি, নাম্বার অফ নোড দুইটা স্যার। যদি নিচেরটাকে আপনি গ্রাউন্ড ধরেন তাহলে নিচে গ্রাউন্ড ধরলে তো এই নিচে গ্রাউন্ড যদি না ধরেন, ইউ ক্যানট সে দ্যাট এই নোডের ভোল্টেজ ইজ 9 ভোল্ট, এটা বলা যাবে না নিচে যদি গ্রাউন্ড না ধরেন। আপনি যদি এই জায়গায় গ্রাউন্ড ধরতেন তাহলে এই নোডের ভোল্টেজ 9 ভোল্ট হইতো না, সাম আদার ভোল্টেজ হইতো। আচ্ছা যাই হোক, সো 9 ভোল্ট। এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি নোড অ্যানালাইসিস অ্যাপ্লাই করি, নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে যে এখানে 2 আননোন 2 ইকুয়েশন আসবে। মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করলে কয় আননোন কয় ইকুয়েশন আসবে? ওই রকমই আসে। ওই এক আননোন ইকুয়েশন আসার কথা থাকলেও আসলে আরেকটা এক্সট্রা চলে আসে ডিপেন্ডেন্ট সোর্সের কারণে। এনিওয়ে, সো লেটস ট্রাই টু ডু ইট উইথ নোডাল অ্যানালাইসিস। আমাদের মনে রাখতে হবে সবসময় যে আমরা কি ক্যালকুলেট করতে চাচ্ছি। উই আর ট্রাইং টু ক্যালকুলেট VA minus VB. So we forcefully set VB is equals to 0 by taking ground at the bottom. So VB becomes 0. So VA becomes VA minus VB is VTH. So VA becomes VTH. So এই তম নোডের সাথে যেই ফ্লোটিং রেজিস্টারটা আছে সেই ফ্লোটিং রেজিস্টারের বেল নাই, সুতরাং 4 ওহম রেজিস্টারের এটা কমন, এবং এই নোডের নাম Y বা অন্য একটা নাম দিয়ে দেই, যেহেতু এই নোডটা এ তম নোড না, বাট আমরা বলবো Y তম নোডের ভোল্টেজ ইজ VTH, and
there is another node down here, এটার নাম দিয়ে আমরা হচ্ছে নোড x, let's call it node x তম নোডের ভোল্টেজ কত? x তম নোডের ভোল্টেজটা কত? So VA Sir, minus x 3VA. তম নোডের ভোল্টেজ কত? VA মাইনাস কেন হবে? 3vx. So 3VX, sir. 3VX. 3vx without doing any calculation আমরা বলবো x তম নোডের ভোল্টেজ is 3vx কেন? So voltage source টা Source connected. এক্স্যাক্টলি, যেই কারণে উপরের বাম পাশেরটাকে 9 বলছেন, একই কারণে এখানে 3vx বলতে হবে এটাকে, বিকজ ভোল্টেজ সোর্সের যে কোনো এক সাইডে গ্রাউন্ড আছে। So right now our job is to calculate VA. So VA বের করার জন্য আপনাকে তাইলে কোন অ্যানালাইসিস অ্যাপ্লাই করা যেতে পারে? নোড, আমরা নোড দিয়েই তো করতেছি, তাহলে নোড দিয়ে করলে আমরা দেখতেছি এখানে দ্য কারেন্টেড ডিরেকশন হ্যাজ বিন গিভেন ইমপ্লিসিটলি, তো আমরা বুঝে নিলাম কোন দিকে, আর এখানে ওয়াই থেকে এক্স এর দিকে কিছু নাই, আমরা ধরে নিচ্ছি ওয়াই থেকে এক্স এর দিকে নিচের দিকে ফ্লো করতেছে। সো ইফ ইউ অ্যাপ্লাই KCL at node y তম নোডে KCL অ্যাপ্লাই করে আমরা পাচ্ছি 9 মাইনাস VA ডিভাইডেড বাই 2, 9 মাইনাস VA ডিভাইডেড বাই 2, তারপরে আসতেছে ঢুকতেছে একটা, বের হইতেছে হচ্ছে VA মাইনাস 3VX ডিভাইডেড বাই 1, তাই নয় কি? VA মাইনাস 3VX ডিভাইডেড বাই 1, একটাই ঢুকতেছে একটাই বের হচ্ছে, আর অন্য ব্রাঞ্চ হচ্ছে ফ্লোটিং, সো এটার কোনো বেল নাই আপাতত। সো দিস ইজ আওয়ার কি ইকুয়েশন, কোথায় কি অ্যাপ্লাই করে পাইছি? KCL at কোথায়? নোড y তম নোডে KCL অ্যাপ্লাই করে আমরা এই ইকুয়েশনটা পাইছি, KCL at নোড y। আচ্ছা, আরেকটা লাগবে না ইকুয়েশন? এক আননোন, দুইটা আননোন আছে বাট ইকুয়েশন আছে একটা, তাহলে আরো একটা লাগবে। we see that Vx যে ডিপেন্ডিং সোর্সের কন্ট্রোলিং প্যারামিটার, Vx এর ভ্যালু কোথাও না কোথাও দেয়া আছে সার্কিটের মধ্যে। সো হাউ মাচ ইজ Vx? Vx is how much? বলেন, কথা বলেন কেউ। Vx is how much? Vx 9 minus VA. 9 minus VA. 9 minus VA, ভেরি গুড। যারা 9 minus VA বলতে পারছেন অসংখ্য ধন্যবাদ, ইউ আর কারেক্ট। অনেকেই, কেউ কি আমাকে বলতে পারবেন 9 minus VA ডিভাইডেড বাই 2 লিখবে? অনেকেই, কেন হবে না? 9 minus VA ডিভাইডেড বাই 2 কারেন্ট হয়ে যাবে। Current হয়ে যাবে। এক্স্যাক্টলি। সো এটা একটু মাথায় রেখেন, এক্সামে কমন মিস্টেক। এই কারণেই আসলে যারা মার্ক কম পায় বা যাদের মার্ক কমে যায়, এই ছোটখাটো সিলি মিস্টেক এর কারণে আমি আসলে পুরো অঙ্ক হইলেও আনসার মিলে না এবং নাম্বার দিতে পারি না, বা প্রসিডিউর ভুলের কারণে। এটা তো প্রসিডিউরের মিস্টেক, কারেন্ট ইকুয়ালস টু ভোল্টেজ লিখছেন, তাহলে আপনার আন্ডারস্ট্যান্ডিং এই ঘাপলা আছে। সো ফার্দার পার্শিয়াল মার্কিং আসলে দেয়া যায় না তখন, বুঝতে পারছেন? সো এটা কিন্তু ডিভাইডেড বাই 2 হবে না। বাট যখন আপনি কেভিএল ইকুয়েশন না লিখে কেসিএল ইকুয়েশন লিখতেছেন, ইউ সি দ্যাট আমরা কিন্তু নিজেরাই এখানে ডিভাইডেড বাই 2 লিখছিলাম কারেন্ট হিসেবে যখন আসছে। বাট রাইট নাও 9 minus VA is actually a voltage, not current, তাই ডিভাইডেড বাই 2 টা নাই, ইটস এ ভোল্টেজ। আশা করি বুঝাইতে পারছি এরকম। সো নাও ইটস এ পিস অফ কেক, এটা কোয়াইট ইজিলি সলভ করা যাবে, পারবেন আপনারা আশা করতেছি। এটা যদি মেশ দিয়ে করতে চাইতেন তাহলে কি হইতো? এই সেম ম্যাথটা যদি আমরা মেশ দিয়ে করতে চাইতাম, এখানে ইমাজিনারি একটা ভোল্টমিটার ধরে নিতে হতো। ইমাজিনারি একটা ভোল্ট মিটার ধরে নিতে হইতো, সেটা একটা রাস্তা আছেই। আমরা আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি, আরেকটা অ্যাপ্রোচ আছে মেশ দিয়ে করলে। সব অঙ্কে এরকম আসবে না, আপনারা কেবল শিখতেছেন। আমরা এক্সামের আগ দিয়ে যখন প্র্যাকটিস সেশন গুলা করবো, এই থিওরি সব আগে কভার হয়ে যাক, তখন এখানে আরো একটা টেকনিক আছে, সেগুলো এইসব টেকনিক আমরা শিখাবো পরে। আচ্ছা, সো ইমাজিন উই নিড VA মাইনাস VB। নোট দিয়ে করেন আর মেশ দিয়ে, যেটা দিয়েই করেন, VA মাইনাস VB। এখন তো গ্রাউন্ড ধরার কোনো কাহিনী নেই, সো আমরা এখন বলতে পারবো না যে আসলে VB ইজ ইকুয়ালস টু 0। সো ইমাজিন উই হ্যাভ এ কারেন্ট ওভার হিয়ার I1, এবং পরের যেই মেশটা আছে এই মেশের তো কারেন্ট আসলে যাই ধরি সেটা হবে 0। সো আপাতত মনে করি যে আগেরটার মতো যদি ওপেন সার্কিট ভোল্টেজ বের করে করার লাগে, তাহলে আমরা এটার মতো সেই ওপেন সার্কিট ভোল্টেজ দিয়ে অঙ্কটা করব। সো সেটার জন্য আগে থেকে প্রিপারেশন আমরা নিয়ে রাখলাম। ওকে, এইভাবেও করা যাবে, ওইভাবেও করা যাবে, সেটা কল্পনা, এগুলা কিন্তু আঁকবেন না, এই ভোল্টেজ সোর্সটা আঁকবেন না, এটা কল্পনায়।
দিস ইজ VTH, which is the open circuit voltage. আমাদের তো এটাই লাগবে। নাও এই ভোল্টেজ সোর্স, এই ভোল্টেজটা ইজ বিইং অ্যাপ্লাইড ইন রিয়েলিটি। দেখেন এই জিনিসটা তো নাই, তো এটা ফ্লোটিং না, তাইলে আমরা বলতে পারি যে VA হচ্ছে এইটা এবং VB, এটা তো কোনো চেঞ্জ নাই, VB তো আসলেও এটা, তাহলে VA মাইনাস VB এই অংশটুকু হয়। ক্লিয়ার কি, বোঝা গেল? VA মাইনাস VB এই অংশটুকু। আচ্ছা, এখন তাহলে রাইট হ্যান্ড সাইডে যে VTH, স্যার জি স্যার 4 ওহমটা হচ্ছে ফ্লোটিং হওয়ার রিজনটা একটু বলবেন? বুঝি নাই। স্যার 4 ওহমটা আমরা কেন ধরছি না, এটা একটু ক্লিয়ারলি বলবেন? 4 ওহমটা ধরতেছি না কেন, আপনি এর আগের ক্লাস করেন নাই মোস্ট লাইকলি। 4 ওহমটা ধরতেছি না কারণ হচ্ছে ইন রিয়েলিটিতে এই জিনিসগুলো তো নাই, এগুলো তো বাদ। তাহলে এদিক দিয়ে যদি না যাই তাহলে এদিক দিয়ে কারেন্ট কত, 0। এটা যদি কারেন্ট 0 হয় তাহলে কারেন্ট ইনটু 0 ইনটু 4, ভোল্টেজও 0। 0 ভোল্ট কখন হয়? শর্ট সার্কিট হইলে। যেমন আপনি একটা ভোল্ট মিটার নিয়ে আইসা প্লাস সাইড লাগাইলেন এইখানে, মাইনাস সাইড লাগাইলেন এইখানে, ভোল্ট মিটার কত শো করবে? 0, বিকজ যেই জিনিসটার ভোল্টেজ আপনি মাপতেছেন ইটস এ শর্ট সার্কিট। তাহলে সিমিলারলি এইখানেও তাহলে বলা যায় যে এই জায়গায় 0 ভোল্ট যেহেতু আছে তাহলে এটা একটা শর্ট সার্কিট। ইন আদার ওয়ার্ডস, খুব সহজ ভাষায় বলতে গেলে, এটা যেহেতু ফ্লোটিং রেজিস্টর, যে কোনো এক সাইডে কানেক্টেড আছে আরেক সাইডে কানেক্টেড নাই, দ্যাটস ওয়াই এটা ইগনোর করতেছি আমরা। ওকে, জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা দেখতেছি যে আমাদের আগের জিনিস মুইছা ফেলছি, দরকারও নাই, ওটা আপনাদের বোঝানোর জন্য আঁকছিলাম। সো দিস ইজ VA মাইনাস VB, এটাই তো আমাদেরকে বের করা লাগতেছে, VA মাইনাস VB। সো VA মাইনাস VB মেশ অ্যানালাইসিস দিয়ে বের করতে চাইলে ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট দুইটা ডিফারেন্ট ভোল্টেজের যোগফল এটা। এই পার্টটুকুর ভোল্টেজ কত, এই জায়গায় ভোল্টমিটার ধরলে কত ভোল্ট পাবো আমরা এইটুকুর মধ্যে? 3VX স্যার। 3Vx, ওকে। তাহলে তার উপরেও তো সিমিলার আরেকটা পোর্শন আছে, এই অংশটুকুর মধ্যে ভোল্টমিটার ধরলে কত পাবো? I1 into 1, I1 into 1, that will be the Yes voltmeter. sir. তাহলে দুইটা মিলায় কত হবে? কমন সেন্স খাটাইলে কি তাহলে বলে? তাহলে স্যার দুইটা মিলে স্যার VA মাইনাস VP থাকবে তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো ইট উইল বি I1 into 1 এই ভোল্টেজটা, আর নিচের ভোল্টেজটা হচ্ছে আপনার 3Vx। ঠিক আছে, দুইটা ভোল্টেজ এরকম আছে। সো আপনি এক নাম্বার চ্যাপ্টারের কনসেপ্ট চিন্তা করেন, দুইটা ভোল্টেজ সোর্স পরপর দেওয়া আছে, একটার ভ্যালু হচ্ছে উপরেরটা 7 ভোল্ট, নিচেরটা 10 ভোল্ট, তাহলে টোটাল ভোল্টেজ কত ভোল্ট? So স্যার 17 স্যার। 17 ভোল্ট। আচ্ছা, এখন আমি বলে দিছি না 17 না, এই প্রথমটার ভোল্টেজ হচ্ছে I1 into 1 ভোল্ট, আর দ্বিতীয়টার ভোল্টেজ হচ্ছে 3 into Vx ভোল্ট, সিরিজে কানেক্ট করা হয়েছে দুইটাই। তাহলে টোটাল কত হবে? টোটাল কত হবে? হাউ মাচ উইল বি দ্য টোটাল? প্লাস হবে স্যার, দুটো যোগ যাবে। 3Vx plus I1. তাহলে এই জিনিসটাই উইল বি ইওর VTH। এই কনসেপ্টটা কে বোঝেন নাই? এই কনসেপ্টটা কে বোঝেন নাই? স্যার আরেকবার বলা যাবে, ভালো হইতো। অবশ্যই। এই সার্কিটটা আছে, আপনি মেশ দিয়ে করতে চাচ্ছেন, নোট দিয়ে কিন্তু করছি আমরা অলরেডি, অঙ্কটা কিন্তু অলরেডি সলভড নোট দিয়ে। কেউ যদি বলে যে স্যার মেশ দিয়ে করব, ওকে, সো মেশ দিয়ে করতে গেলে ডিসকানেক্টেড, ওকে, আমরা আগের মতো এই জায়গাটায় ওপেন সার্কিট ভোল্টেজ ধইরা এই মেশের কারেন্টটাকে 0 ধইরা নরমালি অঙ্কটা করতে পারি, ওইভাবেও হবে। আই এম শোয়িং অ্যানাদার নিয়ম, যেটা এই অঙ্কের জন্য খাটবে, সব অঙ্কের জন্য না, এক এক অঙ্কে এই ধরনের অনেক অনেক নিয়ম খাটে। সো এই নোডের ভোল্টেজ আর এই নোডের ভোল্টেজ দুইটার বিয়োগফলই তো আমার লাগবে, বিকজ দিস নোড, এটা কি, এটা একটা ফ্লোটিং, তাহলে এটার বিল নাই, তাইলে তার লেফট সাইডের যেই ভোল্টেজ আর তার রাইট সাইডের যেই ভোল্টেজ দুইটা একই, আর তার নিচের যেই ভোল্টেজ সেটাকে উই ক্যান কল ইট ভিবি, VA মাইনাস VB, এটাই তো আমাদের বের করার উদ্দেশ্য। সো এখন আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমরা একটা ভোল্টমিটার নিয়ে আইসা
দুইটা ভোল্টেজ আলাদা আলাদা ভাবে মাইপা দেখলাম যে কত কত আসে। সো আমরা যেই তার নিচের যে পোর্শনটা আছে এই পোর্শনের ভোল্টেজটা মাপি, আর তার উপরে যে পোর্শনটা আছে ওই পোর্শনের ভোল্টেজটাও মাপি। দুইটা ভোল্টেজ তারপরে যদি আমরা যোগ করি তাহলে আমরা টোটাল ভোল্টেজটা পাওয়া উচিত। ওকে, সো এই দুইটা ভোল্টেজ যোগ করার জন্য আমরা ফার্স্টে মেশ অ্যানালাইসিস করে দেখলাম যে এটার কারেন্টটা কত। মেশ অ্যানালাইসিস তো এক আননোন এক ইকুয়েশন, ইটস ইজি। সকাল 11টা। সো লেটস সি দ্যাট এটার মনে করি এটার কারেন্ট হচ্ছে I1। আমরা অঙ্ক করে I1 ইকুয়ালস টু হোয়াট এভার অ্যাম্পিয়ার পাইছি। তাইলে এই 1 ওহম রেজিস্টরের জন্য তার ভোল্টেজটা কত আসে? I1 ইন্টু 1 IR, V ইকুয়ালস টু IR। তার ভোল্টেজ আসে হচ্ছে I1 মাল্টিপ্লাইড বাই 1, V ইকুয়ালস টু IR, তাই না? I1 ইজ দ্য ভ্যালু অফ R এন্ড এটা হচ্ছে I1 হচ্ছে I। তাইলে I এর জায়গায় আছে I1, R এর জায়গায় আছে 1। তাহলে দিস ইজ দ্য ভোল্টেজ। আর নিচের এটার ভোল্টেজটা কত? 3Vx। তাইলে দুইটা মিলে টোটাল ভোল্টেজ কত হবে? দুইটার যোগফল। ক্লিয়ার? তাহলে দুইটার টোটাল যোগফল কি? I1 প্লাস 3Vx না? আমরা যদি অ্যাড করে দিই তাহলে এই দুইটা, তাহলে এই ভ্যালুটাই কি আপনার VTH হচ্ছে না? VA মাইনাস VB। দিস ইজ দ্য থিং। এটাই যে এখানে আরেকটু ব্যাখ্যা করে দেখানো হয়েছে কেন দুইটা যোগ হইল। বুঝতে পারছেন কি? হ্যালো, জি স্যার। জি ওকে, স্যার। আশা করি পারবেন। আচ্ছা, এই অঙ্কের কিন্তু কেবল হাফ শেষ হয়েছে, কেবল VTH বের করা হইলো মেশ বা নোট দিয়ে যেভাবেই করেন। আমাদের কিন্তু RTH বের করা বাকি আছে এখনো। সো RTH আমরা দেখতেছি ডিপেন্ডেন্ট সোর্স আছে। ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমাদের রেগুলার নিয়মে আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে অফ করে ইকুইভ্যালেন্ট করেন। ইকুইভ্যালেন্টই করতে পারবো না আসলে। ইকুইভ্যালেন্টটা করার জন্য আমাদেরকে তাহলে বাইরে থেকে একটা এক্সটার্নালি কি জানি করতে হবে। এক্সটার্নালি একটা কি করতে হবে? ভোল্টেজ আর কারেন্ট সোর্স দিতে হবে। ভোল্টেজ বা কারেন্ট। কারেন্ট সোর্স। আমি চালাক হইলে এই জায়গায় মেশ দিয়ে করার জন্য কি করব? কারেন্ট সোর্স কানেক্ট না কইরা I will connect a voltage source. By the way, kindly এই ম্যাথটা ওই সেকশনের রেকর্ডিং থেকে দেখেন, ওইখানে আরেক ভাবে করা হয়েছে, আমি এখন আরেক ভাবে দেখতেছি। মনে হয় আমার যতদূর মনে পড়ে আরেক নিয়মে করা হয়েছে আর কি। এইটুকু সেম, বাট VTH বের করার জন্য যেই পার্টটা, নোডের এই পার্টটা বা মেশের এই পার্টটা মোস্ট লাইকলি ওই সেকশনে আরেক ভাবে করা হয়েছে। আচ্ছা যাই হোক, দেখেন বিভিন্ন ভাবে হবে, যে যেভাবে করেন সবই কারেক্ট। এনিওয়ে, আমরা বাইরে থেকে একটা 1 ভোল্ট বা 7 ভোল্ট বা হোয়াট এভার নোন ভ্যালু, মনে করি 5 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করলাম। এই সার্কিটের মধ্যে এখন আমাদের কোনো কারেন্ট সোর্স নাই, সুতরাং আমরা শর্টকাট মারতে পারবো এবং আমরা বলে দিচ্ছি যে যেই কারেন্টটা এই ভোল্টেজ সোর্সের জন্য তৈরি হবে দ্যাট ইজ I0 বা হোয়াট এভার ভোল্ট, হোয়াট এভার অ্যাম্পিয়ার। সো আমরা এখান থেকে আমরা বলবো যে RN বা RTH যেটা আমাদেরকে ক্যালকুলেট করতে বলছে সেটা হচ্ছে উপরে যাবে হচ্ছে IR, R ইকুয়ালস টু V বাই I। উপরে যাবে হচ্ছে দ্য ভ্যালু অফ দ্য ভোল্টেজ সোর্স যা ছিল তাই 5 ভোল্ট, আর নিচে থাকবে হচ্ছে যে কারেন্টটা আমরা ক্যালকুলেট করে বের করছি I। এখানে একক লেখা যাবে না, শুধু 5। আচ্ছা, তাহলে I0 এখান থেকে। সো আওয়ার জব ইজ টু ক্যালকুলেট I0 উইথ মেশ অ্যানালাইসিস। সো এটা একটা এন্ড এটা একটা। সো মেশ অ্যানালাইসিস করে আমরা দেখব I2 এর সাথে I0 এর কোনো রিলেশনশিপ আছে। I2 আর I0 এর রিলেশনশিপটা কি? I2 এন্ড I0 এর রিলেশনশিপটা সেম স্যার দুইটা। মাইনাস নেগেটিভ Same. নেগেটিভ। স্যার সেম না, নেগেটিভ। আপনি বলতে পারেন ইকুয়াল এন্ড অপোজিট, কিন্তু সেম অবশ্যই না, উল্টা না, ডিরেকশন। সো I2 is জি equals to minus I0 বা I0 equals to minus I2। সো আপনি এই জায়গায় একটা লিখতে পারেন বা আরেক লাইন লিখতে পারেন, দিস ইজ মাইনাস I2। তারপরে অঙ্ক করে যা আসে তাই। মেশ অ্যানালাইসিস এটা শর্টকাট মেরে দেন, উইল বি দ্য কেভিএল ইকুয়েশন উইল বি, মুখে মুখে করে ফেলা যাবে না। কেভিএল ইকুয়েশন 3 into I1 minus I2 is equals to minus 3 Vx। নেক্সট ইকুয়েশন হবে হচ্ছে 4 এর একে 5, 5I2
5/2 minus I1 is equals to হচ্ছে 3Vx minus 5। দুই আননোন দুই ইকুয়েশন সলভ করেন, খেলা শেষ। এটা কথা যদি একটু বিশ্বাসযোগ্য করতে চান তাহলে বলেন যে কেভিএল অ্যাপ্লাই করছি ভাই কোথায়, মেশ 1 এন্ড 2 রেসপেক্টিভলি। যথাক্রমে আমরা দুইটাতেই কেভিএল অ্যাপ্লাই করে এই বস দুইটা ইকুয়েশন আমরা এখান থেকে পাইছি। ক্লিয়ার? কোনো প্রশ্ন? আশা করি নাই। শেষ। আচ্ছা, তাইলে এখান থেকে I2 এর ভ্যালু বের হয়ে যাবে। এই 1 মিনিট, এখানে আননোন কয়টা, ইকুয়েশন কয়টা? স্যার আননোন 3টা। ইকুয়েশন 2টা হয় নাই তো। আপনি যে বলতেছি যে হ্যাঁ এরপরে সলভ করেন, সলভ করতে পারবেন এখন? Vx লাগবে না? How much is Vx? 2I1 Exactly. So Vx equals to 2I1. এটা লিখতে হবে। তাহলে Vx, our third equation will be Vx is equals to 2 multiplied by I1. Now we have 3 unknowns and 3 equation. Now we can solve them. ঠিক আছে? Yes, sir. Okay, so with this we conclude the DC circuit chapter. Chapter 4 is complete. Chapter 4 এ আর কিছু নাই। আপনারা চ্যাপ্টার 4 এর মধ্যেই সবকিছু শেষ হয়ে যাচ্ছে এসি সার্কিটের ক্ষেত্রে, ডিসি সার্কিটের ক্ষেত্রে। নাও একটু আগে যিনি প্রশ্নটা করছিলেন যে স্যার আমরা কতটুকু যাব, লেটস সি দ্য ওভারভিউ অফ দিস পার্ট। আমরা এই ডিসি সার্কিটের মধ্যে চ্যাপ্টার 4 পর্যন্ত কিন্তু সব হয়ে গেছে আমাদের, রাইট? চ্যাপ্টার 5 ইলেকট্রনিক্স, এটা আমরা এই কোর্সে পড়বো না। চ্যাপ্টার 7 আর 8 সম্পর্কে একটু বলে নিতে হবে। চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8 সম্পর্কে একটু বলে নিতে হবে। চ্যাপ্টার 7 এ আছে হচ্ছে ফার্স্ট অর্ডার সার্কিট, চ্যাপ্টার 8 এ আছে সেকেন্ড অর্ডার সার্কিট। এই জিনিসগুলা আমরা আসলে সিএসসি ছাড়া, ট্রিপল ই ছাড়া অন্যান্য নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের যারা আছে সব ডিসিপ্লিনে সাধারণত এই জিনিসগুলা স্কিপ করে যাওয়া হয়। কেউ যদি পড়তে চায় তখন আলাদাভাবে এই জিনিসগুলো নিয়ে আসা হয়। সো চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8 এ ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার সার্কিট বলতে আসলে বোঝাইতেছে আপনাদের আগে এতদিন যেই ইকুয়েশন গুলো আমরা দেখছি এগুলো সবই লিনিয়ার ইকুয়েশন ছিল, কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল না, ইন্টিগ্রেশন ছিল না, এখানে কোনো ত্রিগোনোমেট্রিক ফাংশন ছিল না, হ্যাঁ যে কোনো কিছুই ছিল না। বাট আমরা সামনে আস্তে আস্তে দেখবো যে নাও থিংস উইল বিকাম ডিফারেনশিয়াল ইকুয়েশনস। দেখেন অলরেডি শুরু হয়েছে, লন টন হাবিজাবি টু দি পাওয়ার সামথিং এরকম আসা শুরু করছে। সো এই জিনিসগুলো কখন হয় সেটা বুঝে আমরা এই চ্যাপ্টারের আর আগাবো না। সো ইমাজিন আপনি একটা সার্কিটের মধ্যে যখন আপনি অঙ্কগুলো করতেছেন, আপনি হ্যাঁ I1 কারেন্ট ফ্লো করতেছে, ভাই I1 কারেন্টটা কি সাথে সাথেই ফ্লো করা শুরু করছে, নাকি ল্যাবে গিয়ে আপনি যখন পাওয়ার অন করছেন তারপর থেকে কারেন্ট ফ্লো করা শুরু করবে? কোনটা? পাওয়ার অন করে। পাওয়ার আচ্ছা, অন করলে পাওয়ার অন করার পরে ভোল্টেজ ধরেন 5 ভোল্টে উঠছে, ভালো কথা, আপনার সার্ভিস সাপ্লাই থেকে 5 ভোল্ট দিচ্ছে, বাট আপনি যখনই পাওয়ার অন করছেন তখন ছিল 0। পাওয়ার অন করার ঠিক সাথে সাথেই সেটা 5 ভোল্টে মোমেন্টারিলি ওঠে না, একটু সময় লাগে। ইন রিয়েলিটি যে কোনো ভ্যালু সাডেন চেঞ্জ হইতে পারে না। ইমাজিন আপনি একটা গাড়ি চালাচ্ছেন, গাড়ি স্থির অবস্থায় আছে, বেগ বা স্পিড ইজ 0, ভেলোসিটি ইজ 0। ওকে, গাড়িটা যখন আপনি 60 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলতেছে, ওটা তো সাথে সাথেই স্থির অবস্থা থেকে উঠে নাই, ওটারে আস্তে আস্তে আগাইতে হয়েছে, স্পিড 10 কিলো 20 কিলো অ্যাক্সিলারেটর দিয়ে 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 তারপর স্পিডটা উঠাইতে হয়েছে। সো স্পিডটাও কিন্তু কন্টিনিউয়াসলি আপনার 0 1 2 3 4 এইভাবে আপ টু 60 পর্যন্ত গেছে। So what I'm trying to say that this is an analog quantity which is in continuous quantity, but আমরা এই কোর্সের মধ্যে as if বলে নিলাম ভোল্টেজ ইজ 5 ভোল্ট, যেন জন্ম থেকেই সারা জীবন ভোল্টেজ 5 ছিল। আমি কোত্থেকে জানলাম ভোল্টেজ 5 ভোল্ট? এটা কি সারা জীবন ভোল্টেজ 5 ভোল্ট কি শুরু থেকেই ছিল? অবশ্যই না, কেউ না কেউ তাকে 5 বানাইতে হয়েছে, বা somehow somebody needs to turn on a switch, যার কারণে এখানে 5 তৈরি হয়েছে, 5 শুরু হয়েছে। এই 5টা যখন 0 থেকে ওই পর্যন্ত গেল, ওটা কেমনে গেছে এই গোনায়, এই জিনিসগুলো কিন্তু আমরা গোনায় ধরি নেই। অলসো কেউ যদি বলে যে স্যার সুইচটা এখন অফ করে দিব, তাহলে ভোল্টেজ ইজ ডিসকানেক্টেড, ফাইন, তাহলে এইটা যদি ডিসকানেক্ট করে দিই, তাহলে এদিক দিয়ে যে I0 কারেন্ট বা I2 কারেন্ট ফ্লো করতেছিল, এটাও কি 0 হয়ে যাবে না?
Yes, sir. অবশ্যই জিরোটা কি সাথে সাথে হবে? একটা সময় তো এখানে বিশাল ছিল, এই যাইতে তো কিছুটা টাইম লাগবে। এই যে মোমেন্টারিলি যে সময়টা, এই জিনিসগুলা কিন্তু আমরা গোনাই ধরি নাই। কিভাবে কমতেছে, কয় সেকেন্ডে কমতেছে, জিরো থেকে মানে ওই ম্যাক্সিমাম ভ্যালু থেকে জিরো পর্যন্ত আসতে কি পরিমাণ সময় লাগছে, এইসব হিসাব কিতাব এগুলা কিন্তু আমরা গোনাই ধরি নাই। এইসব গোনায় ধরার ব্যাপারগুলা ট্রিপলিকে ধরতে হবে, আপনাদেরকে না। যেমন দেখেন একটা কি রেটে জিরো, সবগুলাই 1 থেকে 0 হচ্ছে, বাট একটা দেখেন আস্তে 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 কমতেছে, আর একটা ঠাস করে কমে গেছে। ইউ আন্ডারস্ট্যান্ড? এই জিনিসগুলাকে আমরা বলি হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস। ট্রানজিশনের সময় যখন পরিবর্তন হচ্ছে, ওই পরিবর্তনটা কিভাবে হচ্ছে সেটা। সো দিস ইজ কল্ড ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস। তেমনি ভাবে আমাদের এই যে এই সিচুয়েশনে, এই সেমেস্টারে যে আমরা সেমেস্টার হঠাৎ করে 1 মাস কমাই দিল, আমাদের পুরো একটা মাস কমাই দিল কেন? বিকজ অফ ট্রানজিশন। আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে, গভর্নমেন্টকে ঠাস করে একদিনে কালকে এই কমিটি, পরের দিন সকাল থেকে আরেকটা, ঠাস করে চেঞ্জ হয় না। দের ইজ এ নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, ইলেকশন হাবিজাবি হইতে হয়। সো এই জিনিসগুলা নিয়ে যারা ডিল করবে তারা ট্রিপলি, বাট আপনারা কিন্তু সার্কিট জিনিসগুলো শিখতেছেন বিকজ আপনারা এগুলাকে ইউজ করবেন। আপনারা এগুলা কিন্তু বিল্ড করার জন্য আপাতত না। এই কোর্স শেষ করার পর ইন রিয়েলিটি আপনাকে হয়তো আর কোনোদিন ওই সার্কিটগুলো বিল্ড করা লাগবে না, আপনাকে সিম্পলি ইউজ করতে হবে। ডিএলডি ল্যাবে হোক কিংবা রিয়েল লাইফে যদি আইওটি বা গ্রিন কম্পিউটিং আমার সাথে আবার যদি দেখা হয়, তখন তখন কিন্তু কাজ করবেন। তখন কিন্তু এই যে 0 থেকে 1 কেমনে কমলো, আস্তে আস্তে কেন কমলো ভাই, এইসব এই জিনিস কিন্তু আপনারা ডিল করবেন না, মেকানিক্যালও ডিল করবে না, সিভিলও ডিল করবে না। এই ডিলিংস গুলা শুধুমাত্র ট্রিপল স্পেসিফিক। এই জন্য দ্যাটস ওয়াই আমরা চ্যাপ্টার 7 এবং 8 অন্যান্য কোর্সে স্কিপ করে যাই। 5 ইজ কোয়াইট ইম্পর্টেন্ট, 5 ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট 5 আপনাদের পুরো একটা এন্টায়ার কোর্স আকারে আসবে, সিএসসি 251 আকারে। আমি ওইটা নিয়ে এই জন্য আর খুব বেশি কথাবার্তা বলতেছেন। ইটস কোয়াইট ইন্টারেস্টিং। আপনারা অনেক মজার মজার প্রজেক্ট এটা দিয়ে বানাইতে পারবেন। মোশন সেন্সর, সাউন্ড অ্যাক্টিভেটেড সুইচ, স্মোক ডিটেক্টর, যে কোনো কিছু। এটা ভেরি সিম্পল একটা আইসি আছে, এই আইসি দিয়ে অনেক কিছু করা সম্ভব। 741 আইসি দিয়ে সাদ্দাম স্যার বা মুশারত ম্যাম, যিনি যার কাছেই আপনারা যান, ওনারা আপনাদেরকে এই ব্যাপারগুলো শেখাবেন আশা করতেছি। সো উইথ অল দিস থিংস, তাহলে উইল গো টু চ্যাপ্টার 9, দ্যাট মিনস পার্ট 2 অফ দ্য বুক ইজ ইন এসি সার্কিট। আমাদের অরিজিনাল প্ল্যান হচ্ছে এই কোর্সে 9, 10, 11 এই 3টা চ্যাপ্টার পর্যন্ত পড়ায় ফাইনাল এক্সাম নেওয়া। সো চ্যাপ্টার 4 এর পরে ইন রিয়েলিটি ইফেক্টিভলি আসতেছে আমাদের চ্যাপ্টার 9। তারপরে চ্যাপ্টার 10 আমি ফাঁকিবাজি 5 মিনিটে শেষ করব। চ্যাপ্টার 11 এ আবার ওই ইটা আছে। সো চ্যাপ্টার 9 ইজ বেসিক্যালি ডিসি সার্কিটের চ্যাপ্টার 1 2, বেসিক কনসেপ্ট, কেভিএল কেসিএল, ওয়াই ডেল্টা, ওমস ল, ভিডিআর সিডিআর, এই পর্যন্তই আছে হচ্ছে এই চ্যাপ্টার 9 এ। চ্যাপ্টার 10 আপনারা এই যে 4 এ যা যা পড়লেন সবগুলাই আবার, বাট দিস টাইম উইথ এসি সার্কিট। যার কারণে আমি এই চ্যাপ্টার 10 এর যেই পার্টটা, এই চ্যাপ্টার 10 এ এই যে আমরা এতদিন যা যা করছি এগুলোকে বলে স্টেডি স্টেট অ্যানালাইসিস। যেহেতু এখানে ট্রানজিয়েন্ট না, কোনো চেঞ্জ না, দ্যাট মিনস সবাই স্টেবল হয়ে গেছে, দ্যাটস ওয়াই এগুলোকে বলে স্টেডি স্টেট অ্যানালাইসিস। আর চ্যাপ্টার 7 আর 8 এর গুলোকে বলে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস। বাট এসি সার্কিটের ক্ষেত্রে আমরা ট্রানজিয়েন্ট যাবই না। আপনাদেরকেও বলছি সিএসসি তে আমরা ট্রানজিয়েন্ট ধরবই না, আমরা শুধু স্টেডি স্টেট নিয়ে ডিল করতেছিলাম। সো চ্যাপ্টার 10 ইজ বেসিক্যালি চ্যাপ্টার 4 এর রিপিটেশন। ইট স্টার্টস উইথ নোডাল অ্যানালাইসিস, দেন ইট মুভস টু মেশ অ্যানালাইসিস, তারপরে আছে সুপারপজিশন এসি সার্কিট দিয়ে, তারপরে আছে সোর্স ট্রান্সফরমেশন এসি সার্কিট দিয়ে, তারপরে আছে হচ্ছে থেভেনিন এন্ড নর্টন এসি সার্কিট দিয়ে। চ্যাপ্টার 10 শেষ, কোনো চেঞ্জ নাই, কোনো কিছু নাই, বাট আমরা একটু পরে বলবো কিভাবে এই চ্যাপ্টারে এইগুলা করতে হয়। এন্ড চ্যাপ্টার 11 ইজ অ্যাবাউট ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। বাট এসি সার্কিটের মধ্যে পাওয়ার নিয়ে কিছু ঘাপলা আছে, যেটা আমরা চ্যাপ্টার 11 পর্যন্ত যদি যেতে পারি তাহলে ওই পর্যন্ত করব, ঠিক আছে? সো আজকের ক্লাসটা যেটা সন্ধ্যায় আজকে আমরা করতে চাইতেছি, উইচ ইজ অ্যান ইনেবলার অফ চ্যাপ্টার 9, বিকজ এই চ্যাপ্টার 9 এর এই বেসিক গুলা যদি আপনি না পারেন, আপনি পরের গুলার একটা লাইনও লিখতে পারবেন না। নট ইভেন এ সিঙ্গেল লাইন ইউ ক্যান আনসার for this mesh analysis, even though you know what is mesh analysis, but you don't know how to handle these things. এগুলা কেমনে হ্যান্ডেল করবেন ইউ ডোন্ট নো। এবং এইখানে 5 অ্যাঙ্গেল 0 এটা আবার কি, -j2 এটা আবার কি, এগুলো এই সমস্ত তো আপনি দেখেন নাই কখনো। সো ফর দিস রিজন আই really encourage you to join the class tonight
এবং প্রিভিয়াস রেকর্ডিং তো এইসব ক্লাস তো আসলে আগে থেকেই আছে অ্যান্ড আদার স্টাফ। সো দয়া করে আজকের এই ক্লাসটা মিস দিয়েন না। আমরা 2 সেকশন আপাতত এখন কিছু করার নেই, ডিসপারেট টাইমস ডিসপারেট মেজার্স, আমরা 2 সেকশন একসাথে নিব, দেখি কতজন একসাথে আটে গুগল মিট, ইনশাআল্লাহ। ঠিক আছে কি? অনেক কথা বললাম, তাইলে আমরা চ্যাপ্টার স্যার আপনার সাউন্ড চলে গেছে। স্যার আপনার সাউন্ড চলে গেছে। এখন কি অবস্থা, শোনা যায় কি? জি স্যার। শোনা যাচ্ছে। লাস্ট আমার কোন পর্যন্ত কথা শুনছেন? সাউন্ড চলে গেছে কখন? স্যার ওই চ্যাপ্টার 9 স্টার্ট করবেন। কোনটা? চ্যাপ্টার 9 বলছেন আর গেছে। আচ্ছা, একটু আগে থেকেই বললে ভালো হয় আর কি। এনিওয়ে, লেট মি রিপিট দোজ থিংস। রেকর্ডিং এ আমার সাইড থেকে রেকর্ডিং তো ওইটুকু আছে অলরেডি, আপনারা হয়তো রেকর্ডিং এ পাবেন। লেট মি রিজিউম দ্য রেকর্ডিং এন্ড রিপিট দোজ থিংস। সরি, প্রিভিয়াসলি আপনারা বলছেন যে সাউন্ড শোনা যাচ্ছিল না। সো ওয়ান্স এগেইন আরেকবার, চ্যাপ্টার 9 আমরা শুরু করব। চ্যাপ্টার 9 ইজ দ্য রিপিটেশন অফ চ্যাপ্টার 1 and 2, বাট দিস টাইম উইথ এসি সার্কিট। চ্যাপ্টার 10 আমরা খুব অল্প সময়ে শেষ করি, আমরা সাধারণত ক্লাসে 5 মিনিটে শেষ করে দিই, এবং চ্যাপ্টার 10 আসলে আপনাদেরকে করার জন্য বলা হয়। এবং চ্যাপ্টার 11 ইজ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, এটা আমরা করার চেষ্টা করব যতদূর পারি ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসটা হচ্ছে রাত্রে যেটা হবে, সন্ধ্যা 6টার সময়, যেটা আমরা 6টার সময় যেটা করার প্ল্যান করতেছি, দ্যাট উইল বি অন চ্যাপ্টার 9। এই চ্যাপ্টার 9টা আপনি যদি না বোঝেন, তাহলে চ্যাপ্টার 10 এর যাবতীয় যত ইজি ম্যাথই থাকুক আপনি আসলে করতে পারবেন না, বিকজ ইউ নো সুপারপজিশন থিওরেম, বাট ইউ ডু নট নো হাউ টু হ্যান্ডেল এই -J2 বা সাম আদার এই ভ্যালুগুলা। বিকজ আপনি তো আসলে ভ্যালুগুলা দেখে আসছেন 1 2 3 4 দেখে আইসা, এখানে দেখেন সাইন কস চলে আসছে, এখন কি করবেন? এগুলো কিভাবে হ্যান্ডেল করতে হবে ইউ ডোন্ট নো। দ্যাটস ওয়াই আমি রিকোয়েস্ট করতেছি যে আজকের এই ক্লাসটা মিস দিয়েন না। আমরা 2 সেকশন একসাথেই, ডেসপারেট টাইমস এর কারণে একসাথে আসলে 2 সেকশন ক্লাসটা নিব, যাতে সেমেস্টারের শুরু থেকেই আপনি এনেবলার হয়ে যেতে পারেন। একেবারে পরীক্ষার আগের দিন গিয়ে টপিকটা পড়াইছি, পরের দিনই এক্সাম, এরকম যাতে না হয়। প্রয়োজনে লাস্টের দিকে আমরা ক্লাসগুলা স্কিপ করে আপনাদেরকেই বলবো যে যে যার যার সেলফ স্টাডি করেন বা আমি অ্যাভেলেবল আছি, কথাবার্তা বলেন। বুঝতে পারছি আশা করি? Yes sir. Okay, so let's recording তো চলতেছে I think, so let's go to chapter 6. এটা নিয়ে কোনো কথাই আমরা বলিনি। আজকের রেস্ট অফ দ্য ক্লাস এবং সবকিছু এই চ্যাপ্টার 6 এর উপরেই হবে। চ্যাপ্টার 6 থেকে কোনো কিছু পরীক্ষায় থাকবে না। চ্যাপ্টার 6 থেকে আবারও বলতেছি, কোনো কিছু এক্সামে থাকবে না। তাইলে স্যার এই প্রেশাস টাইমটা কেন আমরা চ্যাপ্টার 6 যেটা পরীক্ষায় কিছু থাকবে না ওইটা নিয়ে কেন আমরা বসে থাকবো? দ্য আনসার ইজ, ক্যাপাসিটর বা ইন্ডাক্টর কি সেটা যদি আপনি না জানেন, তাহলে চ্যাপ্টার 10 এ গিয়ে এই ক্যাপাসিটর কিভাবে বিহেভ করবে বা ইন্ডাক্টর কিভাবে বিহেভ করবে আপনি জানবেন না। সুতরাং এই চ্যাপ্টার 6 এর নলেজ আপনার কাজে লাগাইতে হবে রেস্ট অফ দ্য এসি সার্কিটে, বাট চ্যাপ্টার 6 থেকে কোনো কোয়েশ্চেন পরীক্ষায় আসবে না। বাট চ্যাপ্টার 6 না বুঝলে আপনি এসি সার্কিটের কিছুই বুঝবেন না। ওকে, আর চ্যাপ্টার 6 এর বিশাল একটা লেকচার আছে, পুরো একটা এন্টায়ার ক্লাস নেওয়া হয়। তো আই হোপ দ্যাট longer version of the lecture is available on the class recording playlist. যদি if you are interested, you can visit that one. আর এই সেমেস্টারের জন্য আমরা খুব অল্প সময়ে এই চ্যাপ্টারের মিনিমাম যতটুকু না হইলেই নয়, শুধু ততটুকু করাবো, আর কিছু না। ঠিক আছে কি?
প্রশ্ন? No, sir. No, sir. Okay, so let's start chapter 6. So even though it will not be in the exam, মানে এখান থেকে এক্সপ্লিসিটলি কোনো কিছু এক্সামে আসবে না, বাট এইখান থেকেই আসলে সবকিছু এক্সামে আসবে অ্যাজ ইফ মানে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর দিয়ে। এনিওয়ে, আমরা অ্যাক্টিভ এলিমেন্ট আর প্যাসিভ এলিমেন্ট বলছিলাম। প্যাসিভ এলিমেন্টস ছিল আমরা এতদিন শুধু একটাই দেখছি, রেজিস্টর, যার কাজ কি রেজিস্ট করা। রেজিস্টরের সিম্বল ওয়াজ আর, এবং এটাকে একটা জিগজ্যাগ সিম্বল দিয়ে প্রকাশ করি। দেয়ার আর টু মোর প্যাসিভ এলিমেন্টস, যেগুলা ডিসি সার্কিটের ক্ষেত্রে আমরা হিসাবে খুব একটা আনি নাই, এসির ক্ষেত্রে এটা দিয়ে শুরু করা লাগে। সো এল স্ট্যান্ডস ফর ইন্ডাক্টর and C stands for ক্যাপাসিটর। ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর এই দুইটা জিনিস কি আমরা নিজের চোখে দেখছি কখনো? RLC আর দ্য থ্রি প্যাসিভ এলিমেন্টস বাই দ্য ওয়ে। ক্যাপাসিটর কি কখনো দেখছেন? Sir. সাউন্ড চলে গেছে? No, sir. No, না স্যার, না স্যার। ক্যাপাসিটর কখনো দেখছেন? Yes, sir. Yes, sir. জি স্যার। এগুলা নিজের চোখে দেখছেন কখনো? না স্যার। কেন মানে দেখছেন? মাদারবোর্ড, কম্পিউটারের মাদারবোর্ড বা জি স্যার, দেখছি। তারপরে ফ্যান দেখছেন, যার যার বাসায় ফ্যান, ফ্যানের মধ্যে যে এরকম থাকে একটা, হ্যাঁ জি স্যার। Yes, sir. এগুলো সবই হচ্ছে ক্যাপাসিটর বাই দ্য ওয়ে। আবার এই যে এই টাইপের জিনিসগুলা যেগুলা, এই যে এগুলো সবই ক্যাপাসিটর, বুঝতে পারছেন? দিজ আর অল ক্যাপাসিটর। বিভিন্ন টাইপের ক্যাপাসিটর বাজারে পাওয়া যায় আর কি। আর ইন্ডাক্টর কোনগুলা? ইন্ডাক্টর দেখছেন কি কখনো? এগুলা দেখছেন? Yes, sir. কম্পিউটারে থাকে, তারপরে ফ্যানের রেগুলেটরের মধ্যে থাকে অনেক ক্ষেত্রে। এই যে এই জিনিসগুলা, এটার আরেকটা নাম আপনারা এইচএসসি লেভেলে পড়ছেন, সলিনয়েড নামে একটা জিনিস ছিল, যে একটা লোহার উপরে একটা তার পেঁচাই দিলে ওটা চুম্বকে পরিণত হয় ইলেকট্রোম্যাগনেটে ই করার জন্য। সলিনয়েড এইচএসসি তে পড়ার কথা মনে পড়ে? চুম্বক, বিদ্যুৎ থেকে চুম্বক। জি স্যার, ছিল স্যার। হ্যাঁ, সো এটা মাথায় রাখেন যে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম একই জিনিস, দুইটা খালাতো ভাই, একই জিনিস, কোনো ডিফারেন্স নাই। যাহাই ইলেকট্রিসিটি তাহার নামই চৌম্বকত্ব, যাহাই ইলেকট্রিসিটি তাহার নামই চৌম্বকত্ব। কিন্তু ইলেকট্রিসিটির সাথে ম্যাগনেটিজম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, যার কারণে আমরা যেখানেই ইলেকট্রিসিটি তৈরি হবে তার সাথে লম্বভাবে চৌম্বকত্ব পাবেন। ইন আদার ওয়ার্ডস, যেখানে চৌম্বকত্ব আছে তার সাথে 90 ডিগ্রি বা লম্বভাবে আপনি বিদ্যুৎ পাবেন। এটা এই নিজের চোখে দীক্ষা বোঝার উপায় হইলো, আপনি এই একটা গুণাতার কেনেন, গুণাতার কিন্না এটার উপর একটা এরকম একটা লোহার উপরে কয়েলের মতো এরকম করে পেঁচান, যে এইরকম একটা কিছু। এই কয়েলের মধ্যে প্লাস মাইনাসে আপনি একটা ব্যাটারি লাগাই দেন, আপনি দেখবেন এই যেটার উপরে পেঁচাইছেন এটা তখন অ্যাট্রাক্ট করতেছে, লোহা বা চাবি এগুলারে টানলে আসতেছে। সো ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট এটা তখন ম্যাগনেট হিসেবে কাজ করতেছে। দা মোমেন্ট আপনি ব্যাটারিটা খুলে ফেলবেন, দেখবেন আর এখানে কোনো নাই। সো ইলেকট্রিসিটি তৈরি করার জন্য আসলে আমাদের চৌম্বকত্ব প্রয়োজন হবে, বিকজ ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম ইজ দ্য সেম থিং। এই পুরো জিনিসটার আসল নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিজম আমরা না বইলে আমরা হয় ইলেকট্রিসিটি অথবা ম্যাগনেটিজম নিয়ে যখন ডিল করি আমরা বলি আচ্ছা এটার নাম বিদ্যুৎ, অথবা এটার নাম বলি চুম্বক। আসলে বিদ্যুৎ চুম্বক আলাদা কিছু না, দুইটা একই জিনিস, দুই জিনিস দুই সাইড থেকে দেখতেছেন আপনি। অ্যাজ ইফ একজন এক সাইড থেকে দেখে বলতেছে দিস ইজ 6, আরেকজন অন্য সাইড থেকে দেখে বলছে না ভাই এটা তো 6 না, এটা তো 9। বোথ আর কারেক্ট, এটা আসলে 6 ও 9 ও দুইটাই, যে যে দিক থেকে দেখে। সো ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম ইজ দ্য সেম থিং। লেটস গো ব্যাক টু দ্য ক্যাপাসিটর দেন। ক্যাপাসিটর কেন লাগে আমাদের? বইতে এসব হাবিজাবি লেখাই আছে, আমরা বুঝছি। ক্যাপাসিটর কি কাজে লাগে? ক্যাপাসিটরের উদ্দেশ্য হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজারের মতো ভোল্টেজকে স্থির রাখার চেষ্টা করা। ভোল্টেজের কারণে এই যে আমরা কিছুক্ষণ আগে যে একটা চ্যাপ্টার দেখছিলাম না, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার সার্কিট, যেখানে এই যে কি রেটে আপনার ভোল্টেজটা 5 ভোল্ট বা 10 ভোল্ট থেকে জিরোতে হয়েছে, কেমনে কেমনে আস্তে আস্তে কমতেছে, এই কমার রেটটাকে স্লো করে দিবে ক্যাপাসিটর। ইন আদার ওয়ার্ডস, ক্যাপাসিটর থাকলে ভোল্টেজ সাডেন চেঞ্জ হইতে পারবে না। আরো সহজভাবে বললে ক্যাপাসিটর ভোল্টেজের পরিবর্তনকে বাধা দেয়, ভোল্টেজকে ফিক্স রাখার চেষ্টা করে। সো সার্কিটের মধ্যে 5 ভোল্ট ছিল, ক্যাপাসিটর চেষ্টা করবে সার্কিটের মধ্যে সবসময় যাতে 5 ভোল্ট থাকে, এর চেয়ে যাতে না বাড়ে বা এর চেয়ে যাতে না কমে। সো ক্যাপাসিটর বানাইতে হয় খুব ইজিলি। ক্যাপাসিটর তৈরি করার জন্য আমরা এইচএসসি লেভেলে প্যারালাল প্লেট ক্যাপাসিটর বা সমান্তরাল পাত ধারকত্ব নামে একটা জিনিস আমরা হয়তো পড়ছি, যেটা হচ্ছে দুইটা
প্লাস্টিকের শীট, যেটা প্লাস্টিক না সরি, দুইটা কন্ডাক্টিং শীট, মেটাল হইতে পারে অন্য যে কোনো কিছু, দুইটা শীট সেপারেটেড বাই এন ইনসুলেটর। সো দুইটা শীটকে আপনি সেপারেট করলেন, মাঝখানে এয়ার আছে, এয়ার ইজ এন ইনসুলেটর। বাই দ্য ওয়ে ইনসুলেটরের অপর নাম হচ্ছে ডাই ইলেকট্রিক। আমি এই টার্মটা শুরুতে আমরা বলি নেই, কিন্তু আপনি বলবেন স্যার কন্ডাক্টর ইনসুলেটর শুনছি, ডাই ইলেকট্রিক জিনিসটা কি? ডাই ইলেকট্রিক মানে ইনসুলেটর, ঠিক আছে? আচ্ছা, এনিওয়ে, সো ইনসুলেটর হিসেবে যদি মাঝখানে কিছু না দেই তাহলে আছে এয়ার, তাইলে এয়ারের যেই পারমিটিভিটি, দ্যাট মিনস এই খালি জায়গার মধ্যে দিয়ে ইলেকট্রন কি পরিমাণ লাফ দিয়ে যাইতে পারবে, এটার যে মেজারমেন্ট, এটাকে আমরা বলছি এপসাইলন নট। বাতাস হইলে এপসাইলনের ভ্যালু হচ্ছে এপসাইলন নট, এগুলা এইচএসসি তে আপনারা পড়ছেন। যদি অন্য কোনো ম্যাটেরিয়াল দেন, মাঝখানে লেটস সে একটা ইনসুলেটর হিসেবে আপনি গ্লাস দিয়ে দিলেন, মানে কাঁচ, অথবা রাবার দিয়ে দিলেন বা সিরামিক দিয়ে দিলেন, তাহলে এপসাইলনের ভ্যালু চেঞ্জ হবে। আচ্ছা, এই এপসাইলন এর ভ্যালু প্লাস হচ্ছে দুইটার মধ্যে মাঝখানে যেই গ্যাপ আছে, দ্যাট গ্যাপ ইজ ডি, এবং এটার যে ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা যদি এ হয়, তাহলে এই ক্যাপাসিটরটার ক্যাপাসিটেন্সের ভ্যালু হবে, এইচএসসি লেভেলে পড়া একটা ফর্মুলা আমাদের আছে, এ এপসাইলন বাই ডি। ক্যাপাসিটেন্স ইজ ইকুয়ালস টু এ এপসাইলন বাই ডি। এগুলা মুখস্থ রাখার কোনো মানে নেই, পরে জানা যাবে এগুলা। সো উইচ বেসিক্যালি ইজ, একটা ক্যাপাসিটর বানানো যাচ্ছে কিভাবে, এবং ক্যাপাসিটর থেকে আমরা ক্যাপাসিটেন্সের ভ্যালু কিভাবে বের করতে পারছি। নাও আমরা ক্যাপাসিটর মনে করি দিস ইজ দ্য ক্যাপাসিটর। দিন শেষে ক্যাপাসিটরের অ্যাক্রসে আপনি একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করছেন। ক্যাপাসিটরের কাজ হচ্ছে, সে লাইক একটা রিজার্ভ ট্যাঙ্কির মতো, সে নিজে কিছুটা ভোল্টেজ স্টোর করে রাখবে। ভোল্টেজ তো আসলে স্টোর হয় না, হয় কি ইলেকট্রন। সো যেই ভোল্টেজ সোর্সটা আপনি এখানে অ্যাপ্লাই করছেন, সেই ভোল্টেজ সোর্সের ভ্যালু যত, ক্যাপাসিটর নিজে তত ভোল্ট পয়দা করার জন্য যতগুলো ইলেকট্রন লাগে, সে নিজে আগে হোল্ড করে রেখে নিয়ে তারপরে সে অন্য কাজ করতে দিবে, যাতে সে বিপদের সময় এখান থেকে সে সাপ্লাই দিতে পারে। লেট মি টেল ইউ হোয়াট আই এম টকিং অ্যাবাউট। যে এই যে নিচে ভোল্টেজ সোর্সটা আছে, ইমাজিন আপনি এটাকে 3 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স হিসেবে কানেক্ট করছেন। দ্যাট মিনস উপরের যে ক্যাপাসিটরটা আছে এটা প্যারালাল না, তাইলে এটার অ্যাক্রসে ভোল্টেজও কত হবে? 3 ভোল্ট, রাইট? সো নিচেরটা যদি 3 ভোল্ট হয়, তাহলে এইখানে ক্যাপাসিটরের মধ্যে জমে থাকা ভোল্টেজের পরিমাণও 3 ভোল্ট হবে। ইন রিয়েলিটি ক্যাপাসিটর কি করবে, তার কারেন্ট গুলা, তার ইলেকট্রন গুলাকে এভাবে সেপারেট করে রাখবে যাতে এখানে 3 ভোল্ট তৈরি হয়। এখন যদি আপনি এটা দিয়ে কোনো একটা সার্কিট চালাইতে চান বা অন্য যে কোনো কিছু করতে চান যেটা পাওয়ার দেওয়া লাগবে, সো নাও ইউ ক্যান টেক 2 ওয়্যারস টু পাওয়ার দ্যাট থিং, যে এটাকে এখানে কানেকশন দিলাম আর এটাকে এখানে কানেকশন দিলাম। সো নরমালি সার্কিটটা চলবে। সো 3 ভোল্ট 3 ভোল্ট প্যারালাল সার্কিটে ভোল্টেজ সেম। ইমাজিন কোনো কারণে এই ভোল্টেজ সোর্সটা গায়েব হয়ে গেছে। এখন ভোল্টেজ কি 3 ভোল্ট আরো কিছুক্ষণ দেওয়া পসিবল না, যতক্ষণ ক্যাপাসিটরটা বেঁচে আছে। বুঝাইতে পারলাম কি কনসেপ্টটা? যতক্ষণ এইখানে কারেন্ট গুলা, ইলেকট্রন গুলা আছে, ততক্ষণ এই ক্যাপাসিটরটা কি করবে, সে ব্যাটারিকে বা ব্যাটারি হিসেবে কাজ করতে পারবে, তাই নয় কি? সো ক্যাপাসিটরের উদ্দেশ্য হইলো কি, আমরা ভোল্টেজকে স্টেবিলাইজ করা। সো কারেন্টলি আমাদের ভোল্টেজ সোর্স কোনো নাই, ভোল্টেজ সোর্স না থাকার কারণে আমাদের ভোল্টেজ শুড হ্যাভ বিন 0, বাট 0 এটা হবে না কেন? ডিউ টু দ্য ক্যাপাসিটর, বিকজ ক্যাপাসিটরের কাছে আরো কিছু জমানো টাকা আছে, যেটা দিয়ে সে আরো কিছু দিন চালাই দিতে পারবে। ক্লিয়ার কি? কথা বলেন একটু, কনসেপ্ট এই করা দরকার, ফিডব্যাক প্রয়োজন। কোনো ডাউট থাকলে একটু আমাকে বলতে হবে, না হলে এই পার্টটা পুরোটাই কনসেপচুয়াল। এখান থেকে কোনো কিছু পরীক্ষায় আসবে না, কিন্তু এই জিনিসগুলো না বুঝলে আপনি এসি সার্কিটে আনসারই করতে পারবেন না। সো ইটস লাইক একটা বাসায় যেই ব্যক্তি ইনকাম করতেছেন, ইনকামের কিছু একটা অংশ উনি কি করতেছে, সেভ করে রাখতেছে। কোথায় সেভ করে রাখতেছে? ক্যাপাসিটরের ভিতরে, যাতে উনার চাকরি যদি কোনোদিন চলে যায়, কিংবা কোনো কারণে চাকরি চলে যায় নাই কিন্তু বেতন কমে গেছে। করোনার সময় আমাদের প্রায় এরকম হয়েছে যে 3 ভোল্টের জায়গায় আমাকে হঠাৎ করে বললো, ভাই অর্ধেক বেতন পাবেন, আজকে থেকে আপনাকে আমরা 1.5 ভোল্ট করে স্যালারি দিব। তো এই ব্যাটার তো ফ্যামিলি এক্সপেন্স 3 ভোল্ট, সে কিভাবে চলবে? সো এই ফ্যামিলি এক্সপেন্স 3 ভোল্ট চালানোর জন্য তার ওই যে জমানো টাকা ছিল, ওই জমানো টাকা থেকে এখন সে 1.5 ভোল্ট করে সাপ্লাই দিতে হবে, সো দ্যাট আনটিল এই 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 যতক্ষণ এই 1.5 ভোল্টের এই ঘাটতি টাকা আবার না হচ্ছে। তাহলে ক্যাপাসিটরের কাজ কি? স্যার স্টোর করা, ভোল্টেজ স্টেবিলাইজ করা স্যার। যদি স্টোর বলেন তাহলে বলতে হবে টু স্টোর চার্জ বা কিউ।
আর যদি স্টেবিলাইজ বলেন, টু স্টেবিলাইজ দ্য ভোল্টেজ। ক্লিয়ার? টু স্টেবিলাইজ দ্য ভোল্টেজ। ক্যাপাসিটরের কাজ কি? কাকে স্টেবিলাইজ করা? ভোল্টেজকে স্টেবিলাইজ করা। ওকে, কোনো প্রশ্ন? না স্যার। আচ্ছা, ক্যাপাসিটরের কাজ হচ্ছে ভোল্টেজকে স্টেবিলাইজ করার চেষ্টা করা। 10 মিনিটস আছে, একটু মনোযোগ দেন, আমাদের ইন্ডাক্টরও শেষ করা লাগবে এই চ্যাপ্টারের মধ্যেই। আচ্ছা, কিউ ইকুয়ালস টু সিভি একটা ফর্মুলা এইচএসসি তে আমরা দেখছি। সকাল 11:30 আচ্ছা, ক্যাপাসিটরের একক কি? ক্যাপাসিটরের একক হচ্ছে, ক্যাপাসিট্যান্সের একক হচ্ছে ফ্যারাড। ক্যাপাসিট্যান্সের একক হচ্ছে ফ্যারাড। ক্যাপাসিটরের সিম্বল দেখতে কিরকম হয়? এরকম, খেয়াল করে দেখেন, বোথ সাইড সমান। আচ্ছা, অ্যারো থাকা মানে কি? ক্যাপাসিটরের ভিতরে ভ্যালুটা অ্যাডজাস্ট করা যাবে, ভেরিয়েবল বা অ্যাডজাস্টেবল ক্যাপাসিটর। দের ইজ অ্যানাদার টাইপ অফ ক্যাপাসিটর, যেটা হচ্ছে আপনাদের এখানে বইতে দেখা যাচ্ছে না, কিন্তু এটা গুগলে সার্চ দিয়ে দেখাইতেই হবে। ক্যাপাসিটর দুই ধরনের হয়, একটার নাম পোলারাইজড, একটার নাম নন পোলারাইজড। ওকে, সো দেখেন, এটাও অলসো দ্য সিম্বলস অফ ক্যাপাসিটর। একটা হইছে কি দুই মাথা সমান, আরেকটা হচ্ছে দেখেন এক মাথা বাঁকানো আছে, দেখছেন? সো যেটার মাথা বাঁকানো আছে দ্যাট ইজ দ্য নেগেটিভ সাইড, যেটার মাথা সোজা সেটা হচ্ছে পজিটিভ সাইড। সো যেটা পজিটিভ সাইড সেইটাকে যদি আপনি খেয়াল করে দেখেন, পজিটিভটার পা বড় থাকবে। প্র্যাকটিক্যালি যদি আপনি এই ফিগারটার মধ্যে দেখেন, দিস ইজ এ পোলারাইজড ক্যাপাসিটর। যেটার ঠ্যাং বড় সেটা প্লাস, যেটার ঠ্যাং ছোট সেটা মাইনাস। যদি এটাকে সিম্বলাইজ করতে যান তাহলে যেটা বড় সেটাকে সোজা একটা দিয়ে লিখতে হবে, এবং যেটা ছোট সেটাকে এরকম বাঁকা একটা সিম্বল দিয়ে লিখতে হবে। দিস ইজ দ্য পোলারাইজড ক্যাপাসিটর। দ্যাট মিন্স সেটার প্লাস এবং মাইনাস ডিনোট করা থাকবে। প্লাস এবং মাইনাস ডিনোট করা থাকে কিসে? ব্যাটারিতে। তাহলে আমরা বলি ব্যাটারির পোলারিটি আছে। ক্যাপাসিটরের নরমালি পোলারিটি থাকে না। সো বাদ বাকিগুলো হচ্ছে নন পোলারাইজড ক্যাপাসিটর। যেমন এগুলো হচ্ছে এই যে একসাথে যদি দেখেন, যেগুলো ড্রামের মতো সেগুলো পোলারাইজড, আর যেগুলো হচ্ছে যে ছোট্ট একটা স্পেক, মোটর দানা, তাবিজ বা এই টাইপ যা আছে এই টাইপের, এগুলো হচ্ছে নন পোলারাইজড। সো পোলারাইজড আর নন পোলারাইজড ক্যাপাসিটরের মধ্যে ডিফারেন্স হচ্ছে একটায় প্লাস মাইনাস ডিনোট করা থাকবে যেটা পোলারাইজড, আর যেটা পোলারিটি নাই সেটা নন পোলারাইজড। সেটা রেজিস্টরের মতো, যে দিক দিয়ে কারেন্ট ঢুকবে ওই দিক দিয়ে প্লাস তৈরি হবে, অন্য দিক দিয়ে কারেন্ট ঢুকলে অন্য দিকে প্লাস তৈরি হবে। ঠিক আছে? ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের ব্যাপারটা, ইন্ডাক্টর তো বলেই নেই, অনলি ক্যাপাসিটরের ব্যাপারটা, পোলারাইজড এবং নন পোলারাইজড ক্যাপাসিটরের ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এনিওয়ে, নেক্সট টপিক হচ্ছে ক্যাপাসিটরের। এটা শেষ করার পর আমাদের ক্যাপাসিটরের মধ্যে যে ভোল্টেজ আর কারেন্টের রিলেশনশিপ, আমরা যদি 1 নাম্বার এক্সপেরিমেন্টের কাহিনীটা একটু মনে করার চেষ্টা করি। 1 নাম্বার এক্সপেরিমেন্টে আমরা বলছিলাম যে একটা গ্রাফ বানাইতে হয়েছিল আপনাদের, যেটার এক্স এক্সিস বরাবর কি ছিল? এক্স এক্সিস বরাবর কি ছিল 1 নাম্বার এক্সপেরিমেন্টের সময়? কারেন্ট। কারেন্ট। ওয়াই এক্সিস বরাবর ভোল্টেজ। আফটার ভোল্টেজ। দ্যাট হোয়াট? এ স্ট্রেট লাইন। এই লাইন থাকার কারণে আমরা তাকে বলছিলাম এটার নাম লিনিয়ার, তাই না? যারা লাইন এটা ফলো করে তারাই হচ্ছে লিনিয়ার। আর এই লাইন কারা ফলো করবে? লাইন কারা ফলো করবে? রেজিস্টর। ক্যাপাসিটর, ইন্ডাক্টর এই লাইন ফলো করবে না, তাই তারা নন লিনিয়ার। সো ভোল্টেজ আর কারেন্টের রিলেশনশিপ তখন আমাদের কি ছিল? y ইজ ইকুয়ালস টু mx, মূলবিন্দুগামী সরল রেখা, প্লাস c কিন্তু নাই, y ইকুয়ালস টু mx। ইনস্টেড অফ দ্যাট টাইম আমরা x এর বদলে লিখছিলাম হচ্ছে i, y এর বদলে লিখছিলাম হচ্ছে v। তাইলে আমাদের যে ঢাল থাকতো সেই ঢালটা ডিনোট করতো কি? দ্য ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স আর, রেজিস্টরের ক্ষেত্রে। তাহলে ঢালটা হয়তো আমাদের সেই রেজিস্ট্যান্স আর। ওকে, এটাই ছিল আমাদের 1 নম্বরের। এখন ক্যাপাসিটর বা ইন্ডাক্টরের ভোল্টেজ আর কারেন্টের রিলেশনশিপের ইকুয়েশনটা আমরা একটু দেখে আসি। ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের ভোল্টেজ এন্ড কারেন্টের রিলেশনশিপ ইজ লাইক দিস। কেউ কি কিছু জিজ্ঞাসা করলেন? না বোধহয়। আচ্ছা, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের ভোল্টেজ এবং কারেন্টের রিলেশনশিপ যেটা দেয়া আছে, আমরা এইটাকে একটু কম্পেয়ার করি। আমরা দেখি এটা কি y ইকুয়ালস টু mx প্লাস c ফরম্যাটে যায়? কথা বলেন একটু। না স্যার। হ্যাঁ, তাহলে কি এটা কি না স্ট্রেট স্যার। লাইন দিবে আপনি আইভি গ্রাফ বসাইলে? না না স্যার, স্যার। ঠিক লাইন হবে না। জীবনে এটা স্ট্রেট লাইন দিবে না, এটা একটা ফ্ল্যাট লাইন দিবে আপনাকে, তাই না? যে কনস্ট্যান্ট রেটে চেঞ্জ হচ্ছে।
তাইলে এইটাকে যদি আপনি এই ইকুয়েশনে বসাইতে যান, আমরা y goes to mx এর সাথে যদি কম্পেয়ার করতে চাই, ইট উইল নট বি লিনিয়ার, ইট উইল বি নন লিনিয়ার। ওকে, ক্যাপাসিটরের জন্য ক্যাপাসিটরের ভোল্টেজ আর কারেন্টের রিলেশনশিপ হচ্ছে এরকম। কেন এটা জিজ্ঞাসা করেন না, এখন আমরা সময় নেই, আমরা এগুলো নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না, সময় নেই, দ্যাটস ওয়াই। সো এখন এটাকে যদি আমরা আইভি গ্রাফে বসাইতে চাই, তাহলে এক্স এক্সিস বরাবর আই, ঠিক আছে, ওকে, ওয়াই এক্সিস বরাবর আমরা যদি একটা কাজ করতে পারি, ভোল্টেজ না বসাইয়া the differentiation of the voltage বসাইতে পারি। Instead of taking V at the y-axis, if we take the derivative of V at the y-axis, তাইলে দাঁড়াইলো কি ইকুয়েশনটা? তাইলে ঢালটা কি ডিনোট করবে? ক্যাপাসিট্যান্স সি। বুঝতে পারছেন কি? ভিজুয়ালি সি হবে করলাম স্যার। যাতে বুঝতে পারেন এটা। মানে এর চেয়ে বেশি সহজ ব্যাখ্যা আমি দিতে পারবো না এট দিস মোমেন্ট। যদি এটা বুঝা থাকেন, তাইলে আমরা এইমাত্র যেই কাজটা করলাম, এই কাজটা করে আমি বলতে পারি যে ভাই এটা তো লিনিয়ার না, কিন্তু আপনি ভি কনসিডার না করে যদি আপনি ডেরিভেটিভ অফ ভি কনসিডার করেন, তাইলে কিন্তু লিনিয়ার হয়ে যায়। বিকজ আই এক্স এক্স এ থাকবে আই, আর ওয়াই এক্সিস এ থাকবে ডেরিভেটিভ অফ ভি, ফার্স্ট ডেরিভেটিভ অফ ভি, তাহলে ইট বিকামস লিনিয়ার এগেইন। সো হোয়াট উই ডিড, আমরা বলি নন লিনিয়ার একটা ইকুয়েশনকে লিনিয়ার করে ফেলা। আর লিনিয়ার করলে আমাদের লাভ কি? প্রিভিয়াস যা যা শিখছি সব আবার কাটবে। সো আমাদের আসল কাজ হচ্ছে কি, তাহলে ভি কে একবার ডিফারেন্সিয়েট করে নিতে হবে, ভি কে একবার ডিফারেন্সিয়েট করে নিতে হবে, দেন ইট উইল বিকাম লিনিয়ার। সো আমাদের ক্যাপাসিটর বা ইন্ডাক্টর যেহেতু নন লিনিয়ার, আমরা সেটাকে ইকুয়েশনটাকে লিনিয়ারাইজ করার জন্য এই ভোল্টেজ আর কারেন্টের রিলেশনশিপে যে জায়গায় ডিফারেন্সিয়াল পার্ট থাকে, ওই ডিফারেন্সিয়েশনটাকে আমরা একটা ভেরিয়েবল ধরে নিব। সো আমরা বলি নন লিনিয়ার ইকুয়েশনকে লিনিয়ারাইজ করে ফেলছি, নন লিনিয়ার ইকুয়েশনকে লিনিয়ারাইজ করে ফেলা হয়েছে। আর এই ইকুয়েশনের বোথ সাইডে যদি আপনি ইন্টিগ্রেট করেন, ইউ উইল হ্যাভ দ্য অ্যানাদার ভার্সন অফ দ্য ইকুয়েশন, যেখানে ভোল্টেজ আর কারেন্টের আরেকটা রিলেশনশিপ পাওয়া যায়। এখানে দেখেন ইনিশিয়াল কন্ডিশন একটা জিনিসপাতি দেওয়া আছে, এটা মানে হচ্ছে আপনাকে শুরুতে যা দেওয়া থাকবে এটা যোগ করতে হবে। আপনি পুরোটা অঙ্ক করে যে ভোল্টেজটা পাবেন, সেই ভোল্টেজটা পাওয়ার পর বলা ছিল যে সার্কিটে আগে থেকেই 3 ভোল্ট আগে ছিল, তো অঙ্ক করে আপনি পাইছেন আরো 10 ভোল্ট, তাহলে 10 + 3 13 উইল বি দ্য আনসার। সো ওই যে এক্সট্রা একটা সি পার্ট, ইন্টিগ্রেশনে যে সি পার্টটা থাকে, ওই সি পার্টটাই যে এখানে আলাদা ইনিশিয়াল কন্ডিশন, সি না দিয়ে অন্য একটা নাম দিয়ে দেওয়া আছে আর কি এখানে। সো দিস ইজ দ্য ক্যাপাসিটরের পার্ট, এন্ড ইউ সি দ্যাট আমরা একটু আগে যেই জিনিসটা, যেই ডায়াগ্রামটা আঁকলাম, সেই সেম ইকুয়েশনটাই যে এখানে দিয়ে দিছে। আমরা এক্স এক্সিসে ওইটা নিছি, ওয়াই এক্সিসে এটা নিছি, ওনারা অন্যভাবে আর কি দিছে। সো ইউ গেট দ্য আইডিয়া যে আসলে কিভাবে লিনিয়ারাইজেশন করা হয়েছে নন লিনিয়ার ইকুইপমেন্টের। প্রশ্ন নাই? আচ্ছা, ক্যাপাসিটরে জমে থাকা শক্তির পরিমাণ, এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটর ইজ এ হাফ সি ভি স্কোয়ার বা কি স্কোয়ার ডিভাইডেড বাই সি। এটার একটা ম্যাথ আপনাদের এইচএসসি তে ছিল, আমরা এখন আর এটার মধ্যে যাব না, আমরা জাস্ট ফর্মুলাটা দেখে রাখলাম। নেক্সট ইজ ক্যাপাসিটরের মধ্যে, তাহলে আমরা সামারি, ক্যাপাসিটরের সামারি হচ্ছে তাহলে আচ্ছা আরেকটা জিনিস বলা বাকি আছে। ক্যাপাসিটর ডিসি সার্কিটের মধ্যে লাগাই দিলে ক্যাপাসিটর ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। ক্যাপাসিটর ডিসি সার্কিটের মধ্যে ওপেন সার্কিট হিসেবে কাজ করে। যেমন আমরা একটা ম্যাথ আছে কোথায় যেন, এখানে এই ম্যাথের মধ্যে বলছে যে ক্যাপাসিটরের মধ্যে সেভ হয়ে থাকা ভোল্টেজের পরিমাণ কত। সো এখানে দেখেন যেই সোর্স আছে এগুলো সবই হচ্ছে আপনার ডিসি। ডিসি থাকার কারণে নেক্সট সার্কিটে গিয়েই যেই জায়গায় ক্যাপাসিটর ছিল এখানে দেখেন ওপেন সার্কিট বসাই দিছে। সো ক্যাপাসিটর ডিসি সার্কিটে ওপেন সার্কিট হিসেবে বিহেভ করবে, ক্যাপাসিটর ডিসি সার্কিটে ওপেন সার্কিট হিসেবে বিহেভ করবে। এইচএসসি লেভেলে আমরা আরো পড়ছি যে ক্যাপাসিটর যদি প্যারালাল কম্বিনেশন থাকে তাহলে 1/1 করে যোগ করা যায়। ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা তখন হবে 1/C1 + 1/C2 + 1/C3। সরি, উল্টা বলতেছি, সরি আমি এতক্ষণ ভুল বলছি, আমি উল্টা বলছি। ক্যাপাসিটর প্যারালালি থাকলে ডিরেক্টলি যোগ করা যায়, ক্যাপাসিটর প্যারালালি থাকলে 1/1 না, ক্যাপাসিটর প্যারালালি থাকলে ডিরেক্ট যোগ করা যাবে। সো ইমাজিন উই হ্যাভ n নাম্বার অফ ক্যাপাসিটর C1 C2 C3 Cn, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হবে C1 + C2 + C3 + C4, দ্যাট ইজ দিস পার্ট। আর যদি ক্যাপাসিটর সিরিজে থাকে দেন ইউ ক্যান অ্যাপ্লাই 1/1 করে যোগ করা যাবে। সো কই জানি আছে, হারাই গেছে, এই যে এখানে ক্যাপাসিটর যদি সিরিজে থাকে, সো ইমাজিন উই হ্যাভ C1 C2 C3 আপ টু Cn সংখ্যক ক্যাপাসিটর আর ইন সিরিজ,
সো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হবে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। মোট কথা রেজিস্টর প্যারালালি থাকলে যেরকম হয় সেরকম। আমরা ক্যাপাসিট্যান্স নিয়ে আর কথাবার্তা বলবো না, ক্যাপাসিটর শেষ। এখন আমাদের ক্লাস টাইমও শেষ, কিন্তু এটার সাথে মিল রেখে লেট আস ট্রাই টু ফিগার আউট দ্য থিংস অফ ইন্ডাক্টর। ইন্ডাক্টর আর রেজিস্টর মোটামুটি সেম, একই রকম ভাবেই বিহেভ করে। ইন্ডাক্টরের কাজ কি? লেট আস স্টার্ট উইথ দ্য ভেরি ফার্স্ট থিং। ক্যাপাসিটরের কাজ যেন কি ছিল? টু স্টেবিলাইজ দ্য ভোল্টেজ। আমরা এখন ক্যাপাসিটরের সাথে ইন্ডাক্টরকে কম্পেয়ার করব, যাতে ইন্ডাক্টরটা আমাদের মুখস্থ করতে না হয়, একটা জানলে আমরা অন্যটা যেতে বের করতে পারি। সো ইন্ডাক্টর কাকে স্থির রাখার চেষ্টা করবে? কাকে? কারেন্ট। তো আপনার যদি কোনো কারণে বলে যে একটা সার্কিটে 2 মিলি অ্যাম্পিয়ার আছে, এটা যাতে সবসময় 2 মিলি অ্যাম্পিয়ারই থাকে, কখনো 1.5 যাতে না হয়, বা কখনো 3, 4, 5 এ যাতে উঠে না যায়, কারেন্টের ভ্যালুটা যাতে স্টেবল থাকে। সো তখন আপনি কি কানেক্ট করবেন, ক্যাপাসিটর না ইন্ডাক্টর? ইন্ডাক্টর স্যার। কি জন্য লাগে? তাহলে ক্যাপাসিটর ভোল্টেজকে স্টেবিলাইজ বা ফিক্সড রাখার চেষ্টা করে, চেঞ্জকে বাধা দেয়। ক্যাপাসিটর কার চেঞ্জকে বাধা দেয়? যেহেতু এগুলা চেঞ্জকে বাধা দেওয়া, চেঞ্জ নিয়ে কাহিনী। কারেন্টকে কিন্তু বাধা দেয় কে? তার নাম রেজিস্টর। কারেন্টের ফ্লোকে বাধা দেয় তার নাম রেজিস্টর। কিন্তু ইন্ডাক্টর বা ক্যাপাসিটর ভোল্টেজ বা কারেন্ট কাউকে বাধা দেয় না। কি করে? ভোল্টেজ বা কারেন্টের চেঞ্জকে বাধা দেবে, ভাই তুমি বদলে যাও না, তুমি যেরকম ছিলা সেরকমই থাকো। এই কাজগুলা করে হচ্ছে ইন্ডাক্টর বা ক্যাপাসিটর। যেহেতু চেঞ্জের সাথে রিলেটেড, সুতরাং রেট অফ চেঞ্জ বা ডিফারেন্সিয়েশন আসতে বাধ্য। যখনই ডিফারেন্সিয়েশন আসবে, থিংস উইল বিকাম নন লিনিয়ার। যেহেতু নন লিনিয়ার আসবে, তাইলে আমরা আগের কোন টেকনিক খাটাইতে পারবো না। বাট আমরা আরো চালাক, যেই জিনিসটার কারণে নন লিনিয়ার হইলো ওটারই একটা ভেরিয়েবল হিসেবে ধরে নিলাম। ওকে, তারপরে আমরা দেখতেছি যে এখন আবার লিনিয়ারাইজড হয়ে যাচ্ছে আমাদের ইকুয়েশন। সুতরাং আমরা ভি কে ভেরিয়েবল না ধরে ডেরিভেটিভ অফ ভি কে যদি ভেরিয়েবল ধরি, পুরো ইকুয়েশনটা লিনিয়ার হয়ে যাচ্ছে। তখন আমরা প্রিভিয়াস সব টেকনিক আবার অ্যাপ্লাই করতে পারবো, যেটা আমরা আজকে রাত্রের ক্লাসে হয়তো আবার দেখবো কিভাবে এগুলোর অঙ্ক করতে হবে। সো আমরা জাস্ট কম্পেয়ার করে দেখতেছি, ক্যাপাসিটর স্টেবিলাইজ করার চেষ্টা করে ভোল্টেজকে, ইন্ডাক্টর স্টেবিলাইজ করার চেষ্টা করে কারেন্টকে। একটু আগে লাস্ট একটা বললাম না যে ক্যাপাসিটর কি হিসেবে কাজ করে ডিসি সার্কিটে, শর্ট না ওপেন? ওপেন স্যার, ওপেন। ওপেন। তাহলে ইন্ডাক্টর কি হিসেবে কাজ করবে ডিসি সার্কিটে? কমন সেন্স খাটায় বোঝেন। শর্ট সার্কিট। ডিসি ক্ষেত্রে, নট ইন ডিসি, এসি তে না কিন্তু। এসি সার্কিটে ক্যাপাসিটর বা ইন্ডাক্টরের দাম আছে, ডিসি সার্কিটে ক্যাপাসিটর বা ইন্ডাক্টরের কোনো ভ্যালু নাই। সিম্পলি এগুলা ওপেন সার্কিট বা শর্ট সার্কিট। আপনি ওপেন বা শর্ট এভাবে চিন্তা করেন যে যদি আপনার ক্যাপাসিটর এরকম হয়, যদি আপনার ক্যাপাসিটরটা এরকম হয় যে এটা আর এটা, সো ডিসি সার্কিট অ্যাপ্লাই করা মানে হচ্ছে অ্যাজ ইফ আপনি দুই পাশে ধরে টান দিতেছেন, এই পাশে ধরে এইদিকে টানতেছেন, এই পাশে ধরে এইদিকে টানতেছেন। তাহলে এটা ওপেন সার্কিট হবে না শর্ট সার্কিট হবে? ওপেন সার্কিট। ওপেন সার্কিট হবে। ইন্ডাক্টর মানে কি? একটা তার পেছানো, ইন্ডাক্টরের সিম্বল ইজ এইরকম। তাহলে এটাকে যদি আপনি বোথ সাইডে ধরে টান দেন, ওপেন সার্কিট হবে না শর্ট সার্কিট হবে? শর্ট সার্কিট। এইটা শর্ট সার্কিট হবে স্যার। তাইলে আপনারা বুঝতে পারছেন ডিসি সার্কিটে কোনটা ওপেন কোনটা শর্ট হবে। মুখস্থ করা লাগবে? অবশ্যই না, অবশ্যই না। ঠিক আছে, তাহলে একটা ওপেন সার্কিট হবে, একটা শর্ট সার্কিট হবে। একটা কারেন্টকে স্টেবিলাইজ করার চেষ্টা করবে, একটা ভোল্টেজকে স্টেবিলাইজ করার চেষ্টা করবে। একটায় প্যারালালি থাকলে যোগ করতে হবে, আরেকটায় সিরিজে থাকলে যোগ করতে হবে। একটায় প্যারালালি থাকলে 1/1 করে যোগ করতে হবে, আরেকটায় সিরিজে থাকলে 1/1 করে যোগ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ইন্ডাক্টরের ক্ষেত্রে কোন জিনিসটা সাডেনলি চেঞ্জ হইতে পারে না? এক্স এক্সিস বরাবর আমরা দেখেন ক্যাপাসিটরের ক্ষেত্রে কিন্তু নিছিলাম কি ভি, ডেরিভেটিভ অফ ভি। ইন্ডাক্টরের ক্ষেত্রে ডেরিভেটিভ অফ আই। কেন? কারণ ইন্ডাক্টরের ভোল্টেজ আর কারেন্টের যে ইকুয়েশন আমরা নরমালি আগে মুখস্থ করাইতাম, এখন এই সেমিস্টারে আপনাদের করাইতে পারবো না। ইন্ডাক্টরের ভোল্টেজ আর কারেন্টের রিলেশনশিপ ইজ লাইক দিস। সো একটু আগে আমরা যেই ধরনের একটা চাপাবাজি কইরা নন লিনিয়ারকে লিনিয়ার বানাইলাম, এই খেলাটা এখানেও খেলা সম্ভব। আমরা বলতে পারি ভি এবং ডেরিভেটিভ অফ আই, এই দুইটা রিলেশনশিপ লিনিয়ার। তাই নয় কি? ডেরিভেটিভ অফ আই এবং ভি, তাদের মধ্যে লিনিয়ার সম্পর্ক আছে। কিন্তু আই এবং ভি এর ভিতরে কিন্তু লিনিয়ার নাই। আই এবং ভি ইজ নন লিনিয়ার বিকজ আইটা ডেরিভেটিভ আকারে আসছে, ডিফারেন্সিয়েশন আকারে আসছে। সো আই হোপ আমরা বুঝাইতে পারছি। ইন্ডাক্টরকে সিম্বলাইজ করা হয় এল দিয়ে, এবং এটার একক হচ্ছে হেনরি, এইচ হেনরি।
আর ওইটা হচ্ছে ক্যাপাসিটরকে সিম্বলাইজ করা হয় সি দিয়ে, ওইটার একক হচ্ছে ফ্যারাড। বোথ হেনরি অ্যান্ড ফ্যারাড আর ভেরি লার্জ কোয়ান্টিটিস, দ্যাটস ওয়াই আমরা কি করি এগুলাকে মিলি হেনরি বা পিকো হেনরি বা মিলি ফ্যারাড বা ন্যানো ফ্যারাড এই ধরনের ব্যাপারগুলো ইউজ করি আর কি। ইন্ডাক্টর কিভাবে বানানো যায়, ইন্ডাক্টর বানানোর জন্য আপনাকে এই যে একটু আগে দেখাইছিলাম যে একটা কয়েলের উপর অনেকখানি তার পেঁচাইতে হবে। সো কয়টা পেঁচ দিচ্ছেন, দ্যাট ইজ এন, কোন জিনিসের উপর পেঁচাইছেন সেটার ক্রস সেকশনাল এরিয়া ইজ এ, যতটুকু এরিয়া জুড়ে পেঁচাইছেন দ্যাট ইজ এল, এবং যেই জিনিসের উপর পেঁচাইছেন সেটার ভিতর ম্যাগনেটিভিটি কি পরিমাণ পাস করবে সেটার মেজারমেন্ট হচ্ছে পারমিয়েবিলিটি বলা হয়, উইচ ইজ মিউ। এইচএসসি তে আপনারা পড়ছেন, আমরা একটু আগে বলছিলাম না যে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম খালাতো ভাই। ইলেকট্রিসিটির জন্য যদি আপনি এপসাইলন লেখেন, ম্যাগনেটিজমের জন্য ওই এপসাইলনের মতো যে জিনিসটা লিখবেন ওটার নাম হচ্ছে মিউ। ম্যাগনেটিজমের জন্য আমরা এটাকে পারমিটিভিটি না বইলে আমরা বলি পারমিয়েবিলিটি। পারমিয়েবিলিটি দুইটা একই জিনিস। পারমিটিভিটি মানে ওটার ভিতর দিয়ে ইলেকট্রন কতটুকু যাইতে দিবে, আর পারমিয়েবিলিটি মানে ওটার ভিতর দিয়ে ম্যাগনেটিজম কতটুকু যাইতে দিবে। ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম ইজ দ্য সেম থিং, একই জিনিস আর কি। সো তখন আমরা এখান থেকে বলতে পারবো যে ইন্ডাকটেন্সের ভ্যালু হবে এত। তো এই টাইপের গাধা টাইপ ম্যাথ আপনাদের এইচএসসি লেভেলে ছিল, এগুলা বিএসসি লেভেলে কখনো আসবে না। এবং ভোল্টেজ আর কারেন্টের মধ্যে রিলেশনশিপ আগেরটার মতো ইন্ডাক্টরের একই জিনিস দেখা যাচ্ছে। ইন্ডাক্টরের সিম্বলস আর লাইক দিস আর ইন্ডাক্টর। রেজিস্টর যেরকম একই রকম জিনিসই, প্লাস দিয়ে কারেন্ট ঢুকবে, মাইনাস দিয়ে বের হবে, এখানে পোলারাইজ নন পোলারাইজড কোনো ঘাপলা নাই। এবং ইন্ডাক্টরের জমে থাকা শক্তির পরিমাণ হাফ এল আই স্কোয়ার। ক্যাপাসিটরের জন্য ছিল হাফ সি ইন্টু ভি স্কোয়ার, ইন্ডাক্টরের জন্য হাফ এল আই স্কোয়ার। দ্যাট ইজ দ্য থিং। এটা নিয়েও আপনাদের এইচএসসি তে ম্যাথ ছিল। ক্যাপাসিটর শর্ট সার্কিট হিসেবে কাজ করে না, ওপেন সার্কিট হিসেবে কাজ করে। ইন্ডাক্টর শর্ট সার্কিট হিসেবে কাজ করে। ক্যাপাসিটর কাকে স্থির রাখার চেষ্টা করে? ভোল্টেজ। তাহলে ইন্ডাক্টর কাকে স্থির রাখার চেষ্টা করবে? কারেন্ট। এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 6 শেষ করে দিলাম। এতক্ষণ যা যা, ও আচ্ছা, সিরিজ প্যারালাল বলা হয়নি। ইন্ডাক্টর রেজিস্টরের মতো প্যারালাল থাকলে 1/1 করে যোগ, প্যারালাল থাকলে 1/1 করে যোগ, আর যদি সিরিজ থাকে তাহলে ডাইরেক্ট যোগ। কই জানি, এই যে সিরিজে যদি থাকে ইন্ডাক্টর, তাহলে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স হবে সরাসরি যোগ। সো এই চ্যাপ্টারে এতক্ষণ যা যা বলা হলো, ইচ এন্ড এভরিথিং ইজ সামারাইজড ইন টেবল 6.1। সো টেবল 6.1 এ আপনার সবকিছু একসাথে দেখেন সামারাইজ করে দেয়া আছে। সো আপনি যদি এক নজরে ইন ফিউচারে কখনো এগুলা কুইক রিক্যাপ ভুলে গেছি আরেকবার একটু দেখে আসি। সো টেবল 6.9 ইজ ইউর ফ্রেন্ড। সো টেবল 6.9 এ দেখা যাচ্ছে যে আপনার যা যা জানা দরকার ছিল সবগুলো এখানে আছে। যেমন ভোল্টেজ আর কারেন্টের মধ্যে রিলেশনশিপ, ক্যাপাসিটরে আমরা শুরুই করছিলাম এইটা দিয়া, এবং ইন্ডাক্টরের ভোল্টেজ এন্ড কারেন্টের মধ্যে রিলেশনশিপ হচ্ছে এটা। তাহলে বোথ সাইড ইন্টিগ্রেট করলে আমরা এই দুইটা ইকুয়েশনও পাবো। অলসো আমরা ওহমের জন্য ওহমস ল দেখছি, ভি ইকুয়ালস টু আই আর, আই ইকুয়ালস টু ভি বাই আর, ইত্যাদি ইত্যাদি। এই যে ওহমস ল এখানেও দেখা যাচ্ছে। ক্যাপাসিটরের জমে থাকা শক্তির পরিমাণ বা এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটর ইজ হাফ সি ভি স্কোয়ার, বা ইন্ডাক্টরের জন্য হাফ এল আই স্কোয়ার। ওয়ারাজ ডিসি তে রেজিস্টরের জন্য ছিল কি জানো, ডাব্লিউ ইকুয়ালস টু পিটি আর পি ইকুয়ালস টু ভিআই বা আই স্কোয়ার আর বা ভি স্কোয়ার বাই আর। সিরিজে থাকলে ক্যাপাসিটর 1/1 করে যোগ করা যাবে, প্যারালাল থাকলে ডাইরেক্ট যোগ করা যাবে ক্যাপাসিটর। ইন্ডাক্টর সিরিজে থাকলে ডাইরেক্ট যোগ করা যাবে, প্যারালাল থাকলে 1/1 করে যোগ করা যাবে ইন্ডাক্টর। ক্যাপাসিটর ডিসিতে ওপেন সার্কিট, ইন্ডাক্টর ডিসিতে শর্ট সার্কিট। কোন জিনিসটা সাডেনলি চেঞ্জ হইতে পারবে না ক্যাপাসিটরে? ভোল্টেজ। কোন জিনিসটা সাডেনলি চেঞ্জ হইতে পারবে না ইন্ডাক্টরে? দ্যাট ইজ কারেন্ট। রেজিস্টরের জন্য আসলে অ্যাপ্লিকেবল কিছু নাই এখানে। সো দিস ওয়াজ অল অ্যাবাউট ক্যাপাসিটর এন্ড ইন্ডাক্টর চ্যাপ্টার। থ্যাংক ইউ। কোনো প্রশ্ন থাকলে বলেন, আদারওয়াইজ শেষ। দ্য লঙ্গার ভার্সন অফ দ্য লেকচার উইল বি মেড অ্যাভেলেবল অন দ্য ক্লাস প্লেলিস্ট। ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান গো থ্রু ইট। আদারওয়াইজ আজকে যা বলছি এইটুকু জিনিস মনে রাখলেই চলবে। শেষ। থ্যাংক ইউ। তাহলে ক্লাস টাইমও শেষ আমাদের, আর লম্বা না করি। কোনো প্রশ্ন আছে? স্যার 5:30। হ্যাঁ, 5:45, মানে রাইট আফটার মাগরিব। স্যার আমরা যে ক্লাস নোটটা যে সাবমিট করি ওটা কি স্যার একবারে লাস্ট মানে এক্সট্রা ক্লাসের পর সাবমিট করব?
আজকের এক্সট্রা ক্লাসের পরে ক্লাস নোট সাবমিট করার দরকার নেই, রেগুলার ক্লাসেরটাই করেন। ঠিক আছে স্যার, তাহলে স্যার ওই টপিকগুলো স্যার রেগুলার ক্লাসের ডিসকাশনটাই লিখে দিব। হ্যাঁ, আজকের যা যা পড়ানো হইলো তাই। ক্যাপাসিটর, ইন্ডাক্টর পড়ছি আমরা, অঙ্ক করছি ম্যাক্সিমাম পাওয়ারের। আচ্ছা, আমাদের রেকর্ডিং চলতে থাকুক, যাদের ক্লাস আছে চলে যেতে পারেন। আমরা গত সেমিস্টারের প্রশ্নটা দেখাই, ওই সেকশনের রেকর্ডিং এ আছে। তারপরেও আমরা কুইকলি জাস্ট প্রশ্নটা আপনাদের জাস্ট ফর দ্য সেক অফ ইওর সেকশনস রেকর্ডিং একবার একটু দেখানো লাগবে। গত সেমিস্টারের প্রশ্নটা একটু দেখায় ছেড়ে দিচ্ছি। আর প্রশ্ন থাকলে আপনারা বলেন, ইন দ্য মিন টাইমে আমি বের করতে থাকি। লাস্ট সেমিস্টার ছিল সামার না? হ্যাঁ, সামার। স্যার আমাদের কুইজের ব্যাপারে যদি কিছু বলতেন। কুইজ চ্যাপ্টার 9 এর উপর একটা ক্লাস টেস্ট আমরা নিব, যেটা অনলাইনে আপনাদের নেওয়া হবে। এটা ফিজিক্যাল ক্লাস হইলো, এটা অনলাইনেই দিতে হইতো। সো চ্যাপ্টার 9 পড়ানোর পর চ্যাপ্টার 9 এর উপর আমরা একটা অনলাইনে ক্লাস টেস্ট নিব, আর একটা অফলাইনে বা অনলাইনে যেভাবেই নেই আরেকটা ক্লাস টেস্ট নিব। সো মক টেস্ট গুলো এখন আগে চিন্তা করছিলাম কাউন্ট করব না, এখন কাউন্ট করা আসলে লাগবে। এরকম মক টেস্ট গুলা না হলে আমরা আরো একটা নিয়ে নিব। দুইটা ক্লাস টেস্ট অ্যাট লিস্ট নেয়াই লাগবে, উপায় নেই। এবং ক্লাস টেস্ট সবগুলোই কাউন্ট হবে, কোনো বেস্ট 2 3 4 এই অপশন আসলে আমাদের নাই ইনফ্যাক্ট। আচ্ছা, আমরা এই পার্টটাই যে ম্যাক্সিমাম পাওয়ার থেকে প্রশ্ন কি আসে আমরা সেটা একটু দেখাই। প্রিভিয়াসলি সেগুলো আসতো হচ্ছে এই থেকে, মিড টার্ম 2 থেকে। সো মিড টার্ম 2 প্রশ্নটা দেখাই দিচ্ছি এখানে। সো লাস্ট সেমিস্টারের মেশ, এটা সুপারপজিশনের ম্যাথ ছিল। ভিডিও থেকে পজ দিয়ে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন ইন ফিউচার। এটা ছিল লিনিয়ারিটির অঙ্ক। লিনিয়ারিটিতে দেখেন একটা আজেইরা ভ্যালু ধরে কম্পেয়ার করে ওইটা বের করতে বলছে, প্রিভিয়াস ক্লাসের ম্যাথ। এটা হচ্ছে থেভেনিন নর্টনের ম্যাথ। এখানে প্রশ্ন সবই সেম, খালি সার্কিট পরিবর্তন হবে। দেখেন এখানে বলছে যে নর্টন বের করেন ফার্স্টে টু দ্য লেফট সাইড অফ দ্য টার্মিনাল। তারপরের প্রশ্নে বলছে সোর্স ট্রান্সফরমেশন করেন, কইরা ওই নর্টনকে থেভেনিন বানান। বুঝছেন? কিংবা আরেক সেকশনে দিছি ফাইন্ড দ্য থেভেনিন, সোর্স ট্রান্সফরমেশন করে সেটাকে নর্টনে কনভার্ট করেন, অ্যাপ্লাই সোর্স ট্রান্সফরমেশন টু ফাইন্ড দ্য নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে থেভেনিন দিলে নর্টন দিয়ে সোর্স ট্রান্সফরমেশন করতে দিব, নর্টন দিলে থেভেনিন বের করে সোর্স ট্রান্সফরমেশন করতে দিব। কাকে কি দিব আমি জানি না। 3 নাম্বারটা হচ্ছে কি, আরএল এর কোন ভ্যালুর জন্য ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে। আজকে আমরা করছি আরএল এর ভ্যালু আরটিএইচ হলে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে, এবং ম্যাক্সিমাম পাওয়ারটা কত। সার্কিট যাই থাকুক, যেমন এইখানে এই সার্কিট দেওয়া আছে, এটা আমরা এর আগের ক্লাসে বা কোনো একটা ক্লাসে করছি যে এটা আইএন এর ভ্যালু আছে 10 অ্যাম্পিয়ার, বিকজ এটা শর্ট সার্কিট, ভিএক্স 0 টু ভিএক্স 0 সব শর্ট সার্কিট কারেন্ট এ আর বি দিয়ে চলে যাবে, 6 অ্যাম্পিয়ার দিয়ে কোনো কারেন্ট যাবে না। সো আইএন উইল বি 10 অ্যাম্পিয়ার। এটা একটা ট্রিক কোশ্চেন, যে বুঝছে তার এক লাইনে অঙ্কটা শেষ। এনিওয়ে, নেক্সট অন্য এই ছিল আমাদের মিড টুর প্রশ্ন। আর অন্য আরেকটা সেকশনের প্রশ্ন ছিল এটাও দেখেন একই জিনিস, শেষ থেকে শুরু করি। থেভেনিন চাওয়া হয়েছে, নর্টন বের করতে বলা হয়েছে, ম্যাক্সিমাম পাওয়ার কত হইলে আসবে। তারপরে একটা লিনিয়ারিটির ম্যাথ, তারপরে একটা সুপারপজিশনের ম্যাথ, এবং তার আগে একটা মেশ অ্যানালাইসিসের ম্যাথ। ঠিক আছে, প্রশ্ন কোনো? আচ্ছা স্যার, স্যার আমাদের কি সুপারপজিশন থেকে স্টার্ট? চ্যাপ্টার 4 থেকে শুরু। এন্ড ফাইনালের প্রশ্নও দেখাই দেই, এটা কি সামার, গত সেমিস্টারের ফাইনালের প্রশ্ন। কেভিএল ইকুয়েশন লেখেন এই সিরিজ সার্কিটের জন্য, দিস টাইম আরএলসি সব আছে, এবং ভোল্টেজ সোর্সের ভ্যালু কি অবস্থা দেখতেছেন হাবিজাবি। এগুলা কিছুই বুঝবেন না আজকের বিকালের ক্লাস না করা পর্যন্ত এগুলা। তারপরে ইত্যাদি ইত্যাদি, লিডিং ল্যাগিং মেলা কিছু বের করেন। দিস ইজ সুপারপজিশন, ফাইনালে সুপারপজিশন। দিস ইজ ম্যাক্সিমাম পাওয়ার, বাট ম্যাক্সিমাম পাওয়ারের জন্য থেভেনিন নর্টন করতে হবে এসি সার্কিট দিয়ে। And this is again another power chapter 11 থেকে। question 4 is from chapter 11। এটা একটা ফ্লেভারের এক্সাম, আর একটা ফ্লেভার আছে হচ্ছে 1 কই, এটা একই। আচ্ছা, আরেকটা ফ্লেভার পরে দেখাবো নি। এটা এই মোটামুটি দুইটা ফ্লেভারের ম্যাথ হয়, কি বলে এক্সাম হয়। একটাই হচ্ছে আপনার 4টা প্রশ্ন, যেহেতু 3 আর 3 ইকুয়েশন সলভ করার জন্য এখন আর ক্যালকুলেটর থাকবে না, হাতে করতে হবে, তাই প্রশ্নের সংখ্যা কমে যাবে। মিড 1 মিড 2 তে 6টা থাকতো, ফাইনালে 4টা দিই সাধারণত। আর
3 আননোন 3 ইকুয়েশন সলভ করার যেহেতু রাস্তা নেই, আরেকটা জানি কি বলতে নিলাম ভুলে গেছি। আচ্ছা, আরেকটা ভার্সন থাকে যেটা হচ্ছে 7টা ছোট ছোট প্রশ্ন থাকবে, ভেরি স্মল, কোনোটায় 5 মার্ক, কোনোটায় 4 মার্ক, কোনোটায় মানে বড় অঙ্ক নাই কোনো, সবগুলাই ছোট, বাট ছোট ছোট 7টা। কার এক এক সেকশনে এক একটা দিই, একবার এই সেকশনে এটা দিই, একবার ওই সেকশনে এটা দিই। আপনাদের কি দিব আমি জানি না এখনো, বাট আমরা দেখা যাক কি হয়, পড়ালেখা করে তারপরে বোঝা যাবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কাহিনী। স্যার আমাদের মিডের মার্কগুলো আমরা এখনো খাতা দেখিনি, মার্ক গুলা দেওয়া হবে। আমার বদনাম হচ্ছে আমি ঠিক টাইমে খাতা দিতে পারি না, এটা একটা প্রবলেম। আমি একটু সময় নিব, বাট দিব খাতা ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা রেকর্ডিং অফ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। স্যার ক্লাস পারফরমেন্স তাহলে কি স্যার শুধু আজকে যেটুকু রেগুলার করলাম স্যার ক্লাসটা দিবেন, এক্সট্রা ক্লাসের ক্লাস পারফরম্যান্স দেওয়া লাগবে না। জি স্যার। ঠিক আছে স্যার আরেকটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে আমাদের তো স্যার বলেছেন যে মক টেস্ট এখন থেকে কাউন্ট করবে না, কাউন্ট করবেন না, কাউন্ট করার আগে যেগুলো দিছেন সেগুলো প্রয়োজনে কাউন্ট করতে হবে যদি আমরা শেষ পর্যন্ত ক্লাস টেস্ট নিতে না পারি। তো স্যার যারা আগের গুলো দেয় নাই এই কেন দেন মিডের নাই? সময়গুলো, তাইলে স্যার মানে তাইলে তো আপনাকে যারা আগের গুলা দেন নাই, সাবমিট করেন নাই, তাদের জন্য তাইলে আপকামিং যে ক্লাস টেস্ট গুলো আছে এগুলো ম্যান্ডেটরি দিতেই হবে, কোনোভাবে মিস দেওয়া যাবে না। সাবমিট কি নাই বলতে মানে ফুল সব তো কমপ্লিটলি অ্যান্সার করা হয় নাই, বাট জাস্ট এইটা এই জন্য বলছিলাম। জি জি জি, মক টেস্ট গুলার সাবমিট যদি আপনি কমপ্লিট নাই করেন তাহলে খালি খালি সাবমিট করছেন কেন? মানে উদ্দেশ্যই ছিল আপনি মক মানে টেস্ট দিচ্ছেন, এজ ইফ একটা মডেল টেস্ট দিচ্ছেন, তাই না? এটা আচ্ছা, যাই হোক, ঠিক আছে, এটা কন্টিনজেন্সি প্ল্যান আছে, আমরা ওইটা বলছি কন্টিনজেন্সি প্ল্যান হিসেবে, যে কোনো কারণে ক্লাস টেস্ট যদি আমরা না নিতে পারি সেই ক্ষেত্রে 2টা ক্লাস টেস্ট নেওয়ার অপশনও থাকতেছে না। কি আর করবো, তখন বাধ্য হয়ে মক টেস্ট থেকেই দেওয়া লাগবে। যারা যারা দেয় নাই তাদেরকে বলতে হবে আচ্ছা আপনি আরেকটা টেস্ট দেন, বাট ওইটা পরেরটা পরে দেখা যাবে। আমরা আপাতত জাস্ট একটা হেডস আপ দিয়ে রাখতেছি যে আপকামিং ক্লাস টেস্ট গুলা একটু সিরিয়াস হইতে হবে, অ্যাটলিস্ট 2টা ক্লাস টেস্ট হওয়াই লাগবে আরো। স্যার ক্লাস টেস্ট নিয়েন, আগের মক টেস্ট গুলা তো ভাবছি যে কাউন্ট হবে না, আগের গুলা আপনি ধরে নি না, আপনি আচ্ছা অ্যাজ ইফ ধরে না আগের মক টেস্ট কাউন্ট হবে না। কোনো কারণে যদি আমরা আরো 2টা ক্লাস টেস্ট নিতে না পারি সেই ক্ষেত্রে আগের গুলা দিকে আমরা যাব, আমরা এটা বলছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। স্যার। আসসালামু আলাইকুম থ্যাংক স্যার। ইউ স্যার।